এখন আমরা আলোচনা করব তড়িৎ প্রবাহ নিয়ে। তড়িৎ বা বিদ্যুৎ হচ্ছে এক ধরনের শক্তি। বর্তমান জীবনে আমরা বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারি না। বিদ্যুতের সৃষ্টি হয় মূলত দুইটি বিপরীতধর্মী চার্জযুক্ত বস্তু যখন পরস্পরের কাছাকাছি আসে তখন। আমরা জানি একটা পরমাণুর ভিতরে থাকে হচ্ছে তিন ধরনের মৌলিক কণিকা: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট এবং নিউট্রন হচ্ছে নিউট্রাল, অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ নেই। এই নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন এটির প্রবাহের ফলে এটির প্রবাহের ফলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু হয়। ইলেকট্রন এবং প্রোটনের চার্জের মাত্রা উভয়ই সমান, অর্থাৎ উভয়ের চার্জের মাত্রাই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, কিন্তু একটি হচ্ছে নেগেটিভ এবং আরেকটি হচ্ছে পজিটিভ। সাধারণভাবে পরিবাহীর ক্ষুদ্রতম প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় হচ্ছে তড়িৎ। তড়িৎকে মানুষের জীবনে বিভিন্ন যন্ত্রে ব্যবহার করার ক্ষেত্রে সর্বাধিক অবদান রাখেন বিজ্ঞানী টমাস আলভা এডিসন। আমরা যদি সাধারণ একটি বর্তনী আঁকি, অর্থাৎ আমরা জানি যে কোষকে প্রকাশ করা হয় হচ্ছে এভাবে, অর্থাৎ আমরা একটি ব্যাটারির দুই প্রান্তে যদি, অর্থাৎ আমরা নর্মাল একটি ব্যাটারি, সেই ব্যাটারির দুই প্রান্তে যদি আমরা তার দিয়ে সংযোগ করি তাহলে কিন্তু আমরা দেখবো সেখানে কারেন্ট পাস করছে। এই ব্যাটারিটিকে বর্তনীর সংকেত হিসাবে এভাবে করে লেখা হয়। এই যে বড় দাগটি এটি হচ্ছে পজিটিভ প্রান্ত, আর এই যে ছোট দাগটি এটি হচ্ছে নেগেটিভ প্রান্ত, অর্থাৎ ব্যাটারির এই প্রান্ত হচ্ছে নেগেটিভ এবং এই প্রান্ত হচ্ছে পজিটিভ। এখন আমরা যদি এখানে একটি বর্তনী সংযোগ করি, এখানে আমি একটি রোধ লাগিয়ে দিলাম। রোধ যে কোনো কিছু হতে পারে, যেমন এটি একটি বৈদ্যুতিক বাল্ব হতে পারে, এটি একটি ফ্রিজ হতে পারে, এটি একটি টিভি হতে পারে। রোধ বা আমরা যে সমস্ত বিভিন্ন ইলেকট্রনিক্সের যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি, প্রত্যেকটা যন্ত্রপাতি কিন্তু রোধ হিসেবে কাজ করে। যেমন আমরা যদি এই সার্কিটে এখানে রোধের জায়গাতে একটি বাল্ব যদি আমরা অ্যাড করি তাহলে সেই বাল্বটি রোধের কাজ করবে। যদি আমরা একটি টিভি অ্যাড করি সেটিও রোধের কাজ করবে, কারণ এখানে আমরা ইলেকট্রনিক্যাল যে কোনো যে যন্ত্রপাতি এখানে আমরা ব্যবহার করব সেটি কিন্তু তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করবে, অর্থাৎ সেটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবং তখন সেই যন্ত্রটি কাজ করা শুরু করবে। সে তার একটি নির্দিষ্ট পরিমাণ বিভব পার্থক্যের কারণে সে কাজ করতে থাকবে। এটি হচ্ছে রোধ। এখন আমরা যদি দেখি এখানে একটি ব্যাটারি সাথে আমরা রোধ কানেক্ট করে আমরা যদি একটি বর্তনী পূর্ণ করি তাহলে সেক্ষেত্রে যেটা হবে, এই যে এই প্রান্তটা নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন এই দিক থেকে পুরা বর্তনীতে ঘুরতে থাকবে, আর কারেন্ট হচ্ছে ইলেকট্রন যেদিকে পাস করে কারেন্ট তার বিপরীত দিকে চলাচল করে। অর্থাৎ ইলেকট্রন যেহেতু এদিকে যাচ্ছে, আমার বর্তনীর কারেন্টের অভিমুখ হবে হচ্ছে এদিকে, অর্থাৎ এই বর্তনীতে বিদ্যুৎ এভাবে করে এন্টি ক্লকওয়াইজ পাস করতে থাকবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের ব্যাটারির যে পজিটিভ প্রান্ত, সেই পজিটিভ প্রান্ত থেকে সবসময় তড়িৎ চলাচল শুরু করবে এবং তারপর কারেন্ট এই পুরা বর্তনী ঘুরে যেখানে নেগেটিভ প্রান্ত সেখানে আসবে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়। এখন আমরা দেখব বিদ্যুৎ কোন কোন মাধ্যমে প্রবাহিত হয় এবং কোন কোন মাধ্যমে প্রবাহিত হয় না। তড়িৎ প্রবাহের অবস্থা ভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। কিছু পদার্থ হচ্ছে যার ভেতর দিয়ে খুব সহজে তড়িৎ পরিবাহিত হতে পারে, তাদেরকে আমরা বলছি পরিবাহী পদার্থ। কিছু পদার্থ আছে যাদের ভেতর দিয়ে সহজে পরিবাহিত হতে পারে না, আংশিকভাবে চলাচল করতে পারে, তাদেরকে আমরা বলছি অর্ধপরিবাহী। আর কিছু পদার্থ আছে যাদের ভিতর দিয়ে তড়িৎ একেবারেই প্রবাহিত হতে পারে না, তাদেরকে আমরা বলছি তড়িৎ অপরিবাহী। যে সমস্ত পদার্থের ভেতর দিয়ে তড়িৎ খুব সহজেই প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী বা সুপরিবাহী। যেমন সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, দস্তা, নিকেল, সীসা, পিতল, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, এগুলোর ভেতর দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে। সকল ধাতু
এবং অধাতুর ভেতরে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী, অর্থাৎ সকল ধাতু এবং গ্রাফাইট তাদের ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়। এখন পরিবাহিতার উপর ডিপেন্ড করে আমরা কোনো জিনিসে বেশি পরিবাহী হয়, কোনো জিনিসে কম পরিবাহী হয়। যেমন লোহার ভেতর দিয়ে কারেন্ট অনেক দ্রুত পাস করে, কিন্তু সোনার ভেতর দিয়ে কারেন্ট এত দ্রুত পাস করে না। রূপার পরিবাহিতা সবচেয়ে বেশি। আবার তামা উত্তম পরিবাহক হিসাবে কাজ করে। পরিবাহিতার উপর ভিত্তি করে বিভিন্ন যন্ত্রে বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়। এবার আমরা দেখব অপরিবাহী কি। অপরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ একেবারেই চলাচল করতে পারে না, অর্থাৎ যারা বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করে বা অন্তরক সৃষ্টি করে তাদেরকে আমরা বলছি অপরিবাহী বা অন্তরক। যেমন কাঁচ, প্লাস্টিক, তারপর শুষ্ক বাতাস, চীনামাটি, কাগজ, এদের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে না। আমরা জানি যে যদি কাউকে কারেন্টের শক লাগে কারো, অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় যে সকেট গুলা থাকে সকেট গুলাতে শর্ট সার্কিট হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে কেউ ভেজা হাতে সেই সকেটে হাত দিলে অনেক সময় দেখা যায় বর্তনী পূর্ণ হয়ে যায় এবং মানুষকে বৈদ্যুতিক শক করে। সেই সময় এই অপরিবাহী পদার্থগুলো দিয়ে আমরা কিন্তু তাদেরকে সরিয়ে দিতে পারি। যেমন একটা লোককে যদি আমি কখনো দেখি যে তাকে সুইচ বোর্ডে হাত দেওয়ার কারণে তার কারেন্টের শর্ট লেগেছে, আমি যদি খালি হাতে তাকে সেখান থেকে সরিয়ে দিতে চাই, তাহলে কিন্তু আমার ভিতর দিয়েও কারেন্ট পাস করা শুরু করবে এবং আমাকেও কিন্তু কারেন্ট, এই বৈদ্যুতিক শকে আমাকেও অ্যাটাক করবে কারেন্ট। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটি হচ্ছে অপরিবাহী যে সমস্ত পদার্থ আছে, যেমন কাঠ, এক টুকরা শুকনা কাঠ দিয়ে যদি আমি লোকটিকে ওই সকেটের কাছ থেকে সরিয়ে দেই, তখন কারেন্টের বর্তনী কিন্তু আর পূর্ণ হতে পারবে না এবং তখন কিন্তু লোকটি সেই বৈদ্যুতিক শক থেকে রক্ষা পাবে। কাজেই অপরিবাহী পদার্থ দিয়ে আমরা কারেন্টের চলাচলে বাধা সৃষ্টি করতে পারি। আরেক ধরনের পদার্থ হচ্ছে যাদের ভেতর দিয়ে বিদ্যুৎ আংশিকভাবে চলাচল করতে পারে, অর্থাৎ যাদের রোধ অত্যন্ত বেশি হওয়া সত্ত্বেও প্রবাহ চালক রূপে এদেরকে আমরা ব্যবহার করতে পারি। এদেরকে বলা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। যেমন জার্মেনিয়াম, তারপর মানবদেহ, সিলিকন, পানি, তুলা, অ্যালকোহল, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। এদের রোধ বেশি থাকে, কিন্তু তারপর এদের ভিতর দিয়ে বিদ্যুৎ আংশিকভাবে চলাচল করতে পারে। বৈদ্যুতিক দুই ধরনের ধর্ম আছে, একটি হচ্ছে আকর্ষণ ধর্ম, একটি হচ্ছে বিকর্ষণ ধর্ম। চুম্বকের ক্ষেত্রে যেরকম সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, বিদ্যুতের ক্ষেত্রেও তাই। বিদ্যুতের ক্ষেত্রে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে এবং সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। অর্থাৎ আমি যদি একটি পজিটিভ চার্জ বিশিষ্ট কোনো একটা পদার্থকে আমরা একটি নেগেটিভ চার্জ বিশিষ্ট কোনো একটা পদার্থের কাছাকাছি আনি, তখন তারা একে অপরকে আকর্ষণ করবে এবং সেই আকর্ষণ বলের মান হবে, এখানে যদি এই চার্জটা হয় Q1 এবং এই চার্জের পরিমাণ যদি হয় Q2, তাহলে এই আকর্ষণ বলের মান কুলম্বের সূত্র অনুযায়ী এই আকর্ষণ বলের মান হবে তাদের যে আধান দ্বয় আছে সেই আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাদের মধ্যবর্তী দূরত্ব যদি থাকে d, তাহলে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আধান তাদের যেই চার্জ দুটি আছে তাদের মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর কাজ করবে। এটি হচ্ছে কুলম্বের সূত্র। অর্থাৎ কুলম্বের সূত্র অনুযায়ী এই পজিটিভ এবং নেগেটিভ চার্জের অথবা পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভ এদের আকর্ষণ বা বিকর্ষণ বল সেটি হবে চার্জ দ্বয়ের আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে এই চার্জ যত বেশি হবে, অর্থাৎ এই চার্জ যত বেশি হবে এই বল তত বেশি হবে। অর্থাৎ একটি বড় চার্জযুক্ত কোনো একটি কণা সেটি আরেকটি চার্জযুক্ত কণাকে যত জোরে আকর্ষণ করবে, একটি ছোট চার্জযুক্ত কণা অন্য একটি চার্জযুক্ত কণাকে তার থেকে কম জোরে কম বলে আকর্ষণ করবে। আর দূরত্বের ক্ষেত্রে দূরত্ব যত বাড়ছে বল কিন্তু তত কমছে, কেননা বল এবং দূরত্ব হচ্ছে ব্যস্তানুপাতিক। মূলত দূরত্বর বর্গের ব্যস্তানুপাতে বল পরিবর্তিত হচ্ছে। কাজেই দুইটি আধানের ভেতরে দূরত্ব যত বাড়বে তাদের মধ্যবর্তী আকর্ষণ বলও তত বাড়বে। আর বিকর্ষণ ধর্ম হয় হচ্ছে সমজাতীয় চার্জের ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি দুটি পজিটিভ চার্জ অথবা দুটি নেগেটিভ চার্জকে পাশাপাশি রাখি, তখন তারা
একে অপরকে বিকর্ষণ করবে। এবং এই দুটি হচ্ছে বৈদ্যুতিক দুই ধরনের ধর্ম। এখন আমরা জানবো বিভিন্ন প্রকারের বিদ্যুৎ সম্পর্কে। বিদ্যুৎ মূলত দুই প্রকার, একটি হচ্ছে স্থির বিদ্যুৎ, আরেকটি হচ্ছে চলবিদ্যুৎ। প্রথমে আসা যাক স্থির বিদ্যুতের ক্ষেত্রে। দুইটি ভিন্নধর্মী পদার্থের ঘর্ষণের ফলে এই প্রকার বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুৎ স্থান ত্যাগ করতে পারে না, যেখানে উৎপত্তি সেখানে এর নিষ্পত্তি হয় বলে এই বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বলে। অর্থাৎ আমার স্থির বিদ্যুৎ যেখানে উৎপন্ন হবে সেখানেই সেই বিদ্যুৎ থাকবে, আমি সেখান থেকে অন্য কোথাও নিতে পারবো না। আমি স্থির বিদ্যুৎ যদি এখানে উৎপন্ন করি, এখান থেকে আমি অন্য কোথাও তারের মাধ্যমে নিয়ে যেতে পারবো না। তার এই স্ট্যাটিক বৈশিষ্ট্যের কারণে স্থির বিদ্যুৎকে এই ধরনের বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বলা হয়। খ্রিস্টপূর্ব 600 অব্দে গ্রিক দার্শনিক থেলিস এই প্রকার বিদ্যুৎ আবিষ্কার করেন। তিনি এই প্রকার বিদ্যুৎকে ঘর্ষণ বিদ্যুৎ বলে অভিহিত করেন। স্থির বিদ্যুৎ উৎপাদনের জন্য ভ্যান ডি গ্রাফের একটি জেনারেটর যন্ত্র ব্যবহার খুবই উল্লেখযোগ্য। আমরা এখানে দেখতে পাচ্ছি সেই জেনারেটরটি, এটাকে বলা হয় ভ্যান ডি গ্রাফ জেনারেটর। এখানে এই জায়গাটাতে বিদ্যুৎ উৎপন্ন হয়, এখানে বিভিন্ন ধরনের চার্জ উৎপন্ন হয় এবং এর ভেতরে এখানে একটি মোটর থাকে, সেই মোটরের সাহায্যে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। কিন্তু এই বিদ্যুৎ এখান থেকে আর অন্য কোথাও যায় না। কোনো মানুষ যদি এই বলটিকে দুই হাত দিয়ে ধরে, তাহলে দেখা যায় তার শরীরের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং চুল খাড়া খাড়া হয়ে যায় বা গায়ের লোম খাড়া খাড়া হয়ে যায়। এটি হচ্ছে এই ভ্যান ডি গ্রাফ জেনারেটরের বৈশিষ্ট্য। আমরা যদি একটি চিরুনিকে আমরা যদি চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর, শুকনা চুল আমরা চিরুনি দিয়ে আঁচড়ানোর পরে যদি আমরা ছোট ছোট কাগজকে ওই চিরুনি দিয়ে আমরা চিরুনিটা যদি ছোট ছোট কাগজের কাছে ধরি, আমরা দেখবো ওই কাগজ গুলোকে চিরুনি আকর্ষণ করবে। এর কারণ আমাদের শুকনা চুলের সাথে আমরা যখন চিরুনির ঘর্ষণ করাচ্ছি, তখন চিরুনিতে চার্জ উৎপন্ন হচ্ছে এবং সেই চার্জের কারণে সেটি কাগজকে আকর্ষণ করছে। সেই চিরুনিটাকে যদি আমরা আবার হাত দিয়ে ধরি, তাহলে সেই চার্জগুলো আমার হাত দিয়ে বাইরে চলে যাবে, অর্থাৎ তখন চিরুনিটাতে আর কোনো চার্জ থাকবে না। তখন আমরা যদি কাগজের কাছে চিরুনিটাকে ধরি, আমরা দেখবো কাগজটাকে চিরুনি আর আকর্ষণ করছে না। এবার আমরা সাধারণত যে বিদ্যুৎটা আমরা সব জায়গাতে দেখি, যে বিদ্যুৎগুলো তার দিয়ে আসছে, অথবা যে বিদ্যুৎটা আমরা ব্যাটারির সাহায্যে উৎপন্ন করছি, লাইট জ্বালাচ্ছি, অন্য সবকিছু করছি, সেই বিদ্যুৎটা হচ্ছে চলবিদ্যুৎ। অর্থাৎ চলবিদ্যুৎ সেটি কোনো স্ট্যাটিক বিদ্যুৎ নয়, সেটি চলাচল করতে পারে। যে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে তাকে বলা হচ্ছে চলবিদ্যুৎ। রাসায়নিক বিক্রিয়ায় তেল, কয়লা, গ্যাস ইত্যাদি পুড়িয়ে বা নদীর স্রোতের সাহায্যেও এই বিদ্যুৎ উৎপন্ন করা যায়। চলবিদ্যুৎ বিভিন্নভাবে আমরা উৎপন্ন করতে পারি, ইভেন পারমাণবিক শক্তির সাহায্যেও আমরা চলবিদ্যুৎ উৎপন্ন করতে পারছি। অর্থাৎ যে বিদ্যুৎকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করতে পারবো তাকে আমরা বলছি চলবিদ্যুৎ। যখন কোনো পরমাণুতে বৈদ্যুতিক চাপ প্রয়োগ করা হয়, তখন ওই পরমাণুর মধ্যস্থিত ইলেকট্রনগুলো তার কক্ষপথ হতে বেরিয়ে পড়ে। যেসব পরমাণুতে মুক্ত ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে এই কাজ অতি দ্রুত সম্পন্ন হয়। যদি বাহ্যিক পথ তৈরি করে দেওয়া যায়, তাহলে এদের মধ্য দিয়ে কক্ষচ্যুত ইলেকট্রনগুলো প্রবাহিত হতে থাকে। ইলেকট্রনের এই প্রবাহই হচ্ছে চলবিদ্যুৎ। অর্থাৎ কোনো ইলেকট্রনে যদি বৈদ্যুতিক চাপ প্রয়োগ করা হয়, তখন তার বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো, কোনো পরমাণুতে বৈদ্যুতিক চাপ প্রয়োগ করা হলে তার বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো বাইরে বের হয়ে যায়। সে সময় যদি আমরা কোনোভাবে সেটিকে চলাচল করার জন্য আমরা পরিবাহী তার দিয়ে যুক্ত করতে পারি, তখনই চলবিদ্যুতের সৃষ্টি হচ্ছে। 1786 খ্রিস্টাব্দে ইতালির প্রখ্যাত শারীরবৃত্তবিদ লুইগি গ্যালভানি তিনি প্রথম চলবিদ্যুৎ আবিষ্কার করেন। তবে এই বিদ্যুৎকে মানুষের কল্যাণে লাগানোর জন্য টমাস আলভা এডিসনের অবদান সবচেয়ে বেশি। চলবিদ্যুতের প্রবাহ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে একমুখী প্রবাহ আর একটি পরিবর্তী প্রবাহ। একমুখী প্রবাহকে আমরা বলছি ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট, আর পরিবর্তী প্রবাহকে আমরা বলছি এসি কারেন্ট বা অল্টারনেট কারেন্ট। এখন আমরা দেখবো ডিসি কারেন্ট কি। ডিসি কারেন্ট হচ্ছে ডাইরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ যদি সর্বদা একই দিকে প্রবাহিত হয় এবং সময়ের সাথে বিদ্যুৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা সেই প্রবাহকে বলছি ডিসি বা একমুখী প্রবাহ। যেমন আমরা ব্যাটারি থেকে এই ডিসি কারেন্ট পেয়ে থাকি। আমরা যদি এখানে একটি ব্যাটারির সাথে একটি রোড বা একটি কোনো বৈদ্যুতিক যন্ত্র আমরা যদি লাগাই,
আমরা আগেই জেনেছি যে ব্যাটারি এ প্রান্ত হচ্ছে পজিটিভ, এ প্রান্ত হচ্ছে নেগেটিভ, অর্থাৎ কারেন্ট সবসময় এভাবে করে এন্টি ক্লকওয়াইজ দিকে, অর্থাৎ পজিটিভ থেকে কারেন্ট বের হচ্ছে, এখান থেকে কারেন্ট বের হচ্ছে, এবং তড়িৎ প্রবাহকে হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, এবং তড়িৎ বিভবকে প্রকাশ করা হয় ভি দ্বারা, অর্থাৎ ভি হচ্ছে তড়িৎ বিভব ভোল্টেজ আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহ হচ্ছে এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এবং এখানে ব্যাটারিটা আমি যতক্ষণ লাগিয়ে রাখবো ততক্ষণ কিন্তু কারেন্ট একই দিকে প্রবাহিত থাকবে, কারেন্টের কোনো দিকে চেঞ্জ হবে না। আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি এগুলো কিন্তু ডাইরেক্ট কারেন্ট, কারণ এই ব্যাটারিটা আমি যতক্ষণ লাগিয়ে রাখছি ব্যাটারিটা ততক্ষণ আমার কারেন্ট প্রবাহের দিক একই থাকছে, চেঞ্জ হচ্ছে না। আর যেটি এসি কারেন্ট বা পরিবর্তী প্রবাহ, সেটি হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুতের লাইনটা আছে সেখান থেকে যে আমরা বিদ্যুৎটা পাই সেটি কিন্তু অল্টারনেট কারেন্ট। এসি কারেন্টটা হচ্ছে যখন বিদ্যুৎ প্রবাহের দিক একটি নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হতে থাকবে, তখন সেই প্রবাহকে আমরা বলবো এসি বা পরিবর্তী প্রবাহ। আধুনিক সব তড়িৎ সরবরাহ পরিবর্তী প্রবাহ। এসি কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এসি কারেন্ট সময়ের সাথে সাথে দিকের পরিবর্তন করে। আমরা যদি গ্রাফের মাধ্যমে দেখাই, এদিকে যদি থাকে সময় এবং এদিকে যদি থাকে দিক, আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট গুলো আসে সেই কারেন্ট গুলো সময়ের সাথে সাথে এভাবে করে দিকের পরিবর্তন হতে থাকে, সবসময় দিক এবং মান উভয়েরই পরিবর্তন হতে থাকে। অর্থাৎ এই কারেন্টটা যেমন টি ইকুয়ালস টু 0 সেকেন্ড, এই সময় এই কারেন্টের মান ছিল 0, তারপরে আমি ধরলাম এখানে টি ইকুয়ালস টু 1 সেকেন্ড, 1 সেকেন্ড পরে তার মান হয়ে যাচ্ছে, ধরে নিচ্ছি আমি প্লাস আই নট অ্যাম্পিয়ার, আবার 1 সেকেন্ড পরে আবার 0 হচ্ছে, অর্থাৎ 2 সেকেন্ড পরে, আবার 3 সেকেন্ড পরে সেটি মাইনাস আই অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। এভাবে করে সময়ের সাথে সাথে এসি কারেন্ট দিক পরিবর্তন করে। আমরা যেরকম ডিসি কারেন্টকে, যেটি হচ্ছে ডিসি কারেন্ট, সেটির কোষকে আমরা দেখাচ্ছি এভাবে, এটি হচ্ছে প্লাস, এটি হচ্ছে মাইনাস। এসি কারেন্টের যে কোষ সেটিকে দেখানো হয় এভাবে, অর্থাৎ কোনো বর্তনীতে যদি আমরা এই সাইনটা দেখি তখন আমরা বুঝবো যে সেখানে এসি কারেন্টের সংযোগ রয়েছে, অথবা এসি কারেন্টকে অনেক সময় এভাবেও দেখানো হয়। এটি হচ্ছে আমার রোধ, এখানে হচ্ছে রোধ, এটি মানেও এসি কারেন্ট। আবার যদি এই সাইনটি থাকে এখানে, এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই বর্তনীর ফলে এই বর্তনীতে তড়িৎ আবিষ্ট হচ্ছে এবং সেটি সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করছে, অর্থাৎ আর এটিও এসি কারেন্ট। এই জিনিসটাকে সংক্ষেপে এভাবে করে দেখানো হয়। আর এটি হচ্ছে ডিসি কারেন্ট, অর্থাৎ সরাসরি আমরা জাস্ট দুটি দাগ দিয়ে আমরা দেখাই সেই কোষটি, এদিকে পজিটিভ এবং এদিকে নেগেটিভ থাকে। আর এসি কারেন্ট কখনো এদিকে পজিটিভ থাকে, কখনো এদিকে নেগেটিভ থাকে, আবার কখনো এদিকে পজিটিভ থাকে, কখনো এদিকে নেগেটিভ থাকে। যখন এদিকে পজিটিভ থাকে তখন কারেন্ট এদিকে পাস করে, এবং যখন এদিকে পজিটিভ থাকে তখন কারেন্ট এদিকে পাস করে। অর্থাৎ এসি কারেন্ট কখনো এন্টি ক্লকওয়াইজ কারেন্ট দেয়, আবার কখনো ক্লকওয়াইজও কারেন্ট দেয়। এটি সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। প্রতি সেকেন্ডে এই পরিবর্তনের হার কত হবে তা নির্ভর করে বিদ্যুৎ উৎস এবং বিদ্যুৎ চালক বলের উপরে। বাংলাদেশের তড়িতের কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে 50 সাইকেল, অর্থাৎ বাংলাদেশে বিদ্যুৎ প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। যুক্তরাষ্ট্রে কিন্তু প্রতি সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। বাংলাদেশে প্রতি সেকেন্ডে 50 বার কারেন্টের দিক পরিবর্তিত হয়, যেটি আমাদের বাসাতে সরাসরি যে এসি কারেন্ট আসে, আর যুক্তরাষ্ট্রে সেটি প্রতি সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। আমরা এখন দেখব এসি এবং ডিসি এই কারেন্টগুলো ব্যবহারের সুবিধা অসুবিধা শিখব। প্রথমে আসা যাক ডিসি সরবরাহের সুবিধা কি। ব্যাটারি চার্জার, তড়িৎ প্রলেপন, ইলেকট্রোটাইপিং, তড়িৎ পদ্ধতির যে ধাতু শোষণ প্রভৃতি কাজে ডিসি সরবরাহ প্রয়োজন। কারণ আমরা জানি যে যদি আমরা
কোনো কিছু চার্জ দিতে চাই অথবা কোনো কিছু ইলেকট্রোপ্লেটিং করতে চাই, সে সময় কিন্তু যেটা হয় সেটা হচ্ছে কারেন্টের দিক একদিকে হওয়াটা বাঞ্ছনীয়, কেননা কারেন্টের দিক যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যানোড এবং ক্যাথোডও চেঞ্জ হয়ে যাবে, এবং তখন দেখা যাচ্ছে আমি যেখানে আমি ধাতু জমা করতে চাচ্ছি সেখান থেকে আবার ধাতু ক্ষয় হওয়া শুরু হয়ে গিয়েছে। এই কারণে এই ধরনের কাজগুলোতে সবসময় আমাদের একমুখী কারেন্টের দরকার হয়। এরপর ডিসি সরবরাহে আমরা একটি মোটা তার হলেই চলে, কিন্তু এসি সরবরাহে আমাদের অনেকগুলো সরু সরু তারের সমবায়ে প্রেরক তার গঠন করা হয়। আমরা যে মোটামুটি আমরা যে ছোট ছোট আমরা যে খেলনাগুলো দিয়ে খেলি অথবা যে টর্চ জ্বালাই, সেগুলোর ভিতরে কিন্তু এরকম অনেকগুলো ছোট ছোট সরু তারের সমন্বয় যদি বানানো হতো তখন কিন্তু এটি অনেক সফিস্টিকেটেড হয়ে যেত। আমরা যদি কোনো সহজ কোনো বর্তনী অথবা সহজ কোনো এরকম করে কারেন্ট সার্কিট বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের তখন ডিসি সরবরাহ প্রয়োজন, অর্থাৎ একমুখী কারেন্ট প্রয়োজন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একই ভোল্টেজে এসি অপেক্ষা ডিসি কম বিপজ্জনক, অর্থাৎ ডিসি কারেন্ট থেকে কিন্তু শর্ট সার্কিট হতে পারে, কিন্তু কারেন্টের শক খাওয়ার ঘটনা কিন্তু ডিসি কারেন্ট থেকে খুব কম হয়। এই কারণে বলা হচ্ছে ডিসি কারেন্ট কিন্তু এসি কারেন্ট অপেক্ষা কম বিপজ্জনক। যেমন আমরা কিন্তু ব্যাটারি থেকে আমরা শক খেতে পারি, কিন্তু সেটির পরিমাণ কিন্তু খুব কম হবে। সাধারণত খেলনা গাড়ি থেকে বা খেলনা এরকম কোনো কিছু থেকে ব্যাটারি থেকে কিন্তু কাউকে শক পেতে শোনা যায় না, কিন্তু আমাদের বাসা বাড়িতে যে কারেন্টের লাইন আসে সেখান থেকে কিন্তু যদি আমরা শক খাই, অর্থাৎ এসি কারেন্টের যে যদি শক খাই সেটি কিন্তু অনেক বেশি বিপজ্জনক হবে। এবার আমরা দেখবো এসি ব্যবহারের সুবিধা কি। এসি ব্যবহারের সুবিধা হচ্ছে এসি কারেন্ট দিয়ে আমি উচ্চ বিভবের কারেন্টকে নিম্ন বিভাগে রূপান্তরিত করতে পারবো ট্রান্সফরমারের সাহায্যে, অথবা নিম্ন বিভবের কারেন্টকে আমরা উচ্চ বিভবে রূপান্তর করতে পারবো। অর্থাৎ এর মাধ্যমে দূর দূরান্তে খুব সহজে আমরা কারেন্ট পাস করতে পারবো। ডিসি কারেন্টে কিন্তু দূর দূরান্তে পাস করা যায় না এবং ডিসি কারেন্ট অনেক ব্যয়বহুল। এসি সরবরাহ কিন্তু ব্যয়বহুল না, কিন্তু ডিসি কারেন্ট অনেক ব্যয়বহুল। অর্থাৎ আমি যদি ব্যাটারি দিয়ে আমি একটি খেলনা গাড়ি চালাতে পারি, কিন্তু ব্যাটারি দিয়ে যদি আমি ফ্রিজ চালাতে যাই তখন আমি দেখবো যে আমার প্রচুর খরচ হয়ে যাচ্ছে। সেদিক থেকে এসি কারেন্ট অনেক বেশি লাভজনক। এসি কারেন্ট অনেক কম ব্যয়বহুল এবং এসি কারেন্ট থেকে আমি খুব সহজে কারেন্ট আমি সরবরাহ করতে পারি বিভিন্ন জায়গাতে। এছাড়াও আমরা যখন রেকটিফায়ার বা একমুখী কারক ব্যবহার করে আমরা এসি কারেন্টকে সহজেই আমরা একমুখী করে ফেলতে পারি। যেমন আমাদের যে কারেন্ট বাসাতে আসছে সেটি হচ্ছে দিক পরিবর্তী কারেন্ট, কিন্তু আমরা যখন ফ্যান চালাচ্ছি ফ্যান কিন্তু একই দিকে ঘুরছে। তো নিয়ম অনুযায়ী আমরা যেহেতু জানি এখন যে এসি কারেন্টে প্রতি মুহূর্তে অর্থাৎ প্রতি সময়ের সাথে সেকেন্ড সময়ের সাথে সাথে দিক পরিবর্তিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ফ্যানেরও কিন্তু ঘোরার দিক পরিবর্তিত হওয়ার কথা ছিল। একবার ক্লকওয়াইজ ঘুরবে, একবার এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, কিন্তু আমরা কিন্তু ফ্যানের দিকে তাকালে দেখি যে ফ্যান সবসময় একই দিকে ঘুরছে। এর কারণ হচ্ছে এসি কারেন্টটাকে আমরা কিন্তু দিক পরিবর্তী কারেন্ট হিসেবে রিসিভ করি না। আমাদের যন্ত্রগুলোর ভিতরে কিন্তু রেকটিফাই করা হয়, অর্থাৎ এসি কারেন্ট গুলোকে একমুখী করা হয়। এসি কারেন্ট গুলোকে একমুখী করা হয় বলেই এসি কারেন্ট গুলো আমাদের যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করি সেখানে একই দিকে কারেন্ট যাচ্ছে, সেখানে কিন্তু দিক পরিবর্তিত হচ্ছে না। কাজেই এসি কারেন্ট যেভাবে কম ব্যয়বহুল আবার খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গাতে আমরা নিয়ে যেতে পারি, প্রেরণ করতে পারি, সেইভাবে আমরা রেকটিফায়ার ইউজ করে আমরা এসি কারেন্টকে একমুখীও করতে পারি। এছাড়া এসি মোটর এবং অন্যান্য যন্ত্রপাতি নির্মাণ করা অনেক সহজ এবং যন্ত্রপাতিগুলো অনেক টেকসই হয় এবং খুব বেশি নজর দেওয়ার অর্থাৎ খুব বেশি আফটার সার্ভিসের প্রয়োজন হয় না। পরিবর্তী প্রবাহ মাত্রা হ্রাস করার জন্য নিরোধক কুণ্ডলী অথবা ধারক ব্যবহার করা যেতে পারে এবং সেক্ষেত্রে শক্তির অবক্ষয় হয় অতি সামান্য, কিন্তু সমপ্রবাহ মাত্রা হ্রাস করতে হলে রোধক ব্যবহার করতে হয় এবং সেক্ষেত্রে তাপজনিত শক্তি হয় অনেক বেশি। অর্থাৎ আমরা যদি এসি কারেন্টের আমরা যদি প্রবাহ মাত্রা হ্রাস করতে চাই তখন আমরা যেটা করি সেটা হচ্ছে নিরোধক কুণ্ডলী ব্যবহার করি অথবা ধারক বা ক্যাপাসিটর ব্যবহার করি। এসি কারেন্টের প্রবাহ মাত্রাকে আমরা কমাতে চাইলে আমরা ক্যাপাসিটর ব্যবহার করলেই সেটি কমে যাচ্ছে, কিন্তু আমরা যদি ডিসি কারেন্টের প্রবাহটাকে আমরা কমাতে চাই অর্থাৎ খুব সিম্পলি যদি বলি যে এসি কারেন্ট যেটি পরিবর্তী কারেন্ট সেটিতে অনেক বেশি প্রবাহ আসছে,
সেটিকে যদি আমি কমাতে চাই তাহলে আমি ক্যাপাসিটর ইউজ করতে পারি বা নিরোধক কুণ্ডলী ইউজ করতে পারি। কিন্তু ডিসি কারেন্ট, যখন ডিসি কারেন্টে যদি অনেক বেশি কারেন্ট প্রবাহিত হতে থাকে, সেটিকে কমাতে হলে আমাকে রোধ ব্যবহার করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এবং রোধ ব্যবহার করলে সেক্ষেত্রে অনেক বেশি শক্তি খরচ হয়, অর্থাৎ এসি কারেন্ট ব্যবহার করা কিন্তু বেশি এফিশিয়েন্ট। এবার আমরা জানবো বিভব কি। বিভব হচ্ছে আহিত পরিবাহকের বৈদ্যুতিক অবস্থা, যা অন্য আহিত পরিবাহকের সাথে তড়িৎগতভাবে সংযুক্ত করলে পরিবাহক আঘাত দেবে নাকি তা নেবে সেটি নির্ধারণ করে। ভোল্টেজের মূল কথা হচ্ছে কোন পরিবাহীর দুই প্রান্তের বৈদ্যুতিক চাপের পরিমাণ, অর্থাৎ বিভব হচ্ছে কোন পরিবাহকের বৈদ্যুতিক অবস্থা যা অন্য পরিবাহকের সাথে তাড়িৎগতভাবে যুক্ত করলে পরিবাহককে আঘাত দেবে বা নেবে সেটি আমরা নির্ধারণ করতে পারবো। আমরা সাধারণত বিভব মেজার করতে পারি না, আমরা যেটি করি সেটি হচ্ছে বিভব পার্থক্য মেজার করি। আমরা অর্থাৎ আমরা যদি এখানে, যেমন আমি এখানে একটি যদি বর্তনী আঁকি, এখানে একটি সার্কিট আছে, এখানে রোধ আছে, এখন আমি এই দুই পয়েন্টে আমি বিভব পার্থক্য মেজার করতে পারবো। এখানে যদি আমি একটি ভোল্ট মিটার অ্যাড করে দেই তাহলে আমি দেখতে পাবো যে এই দুই পয়েন্টের ভিতরে বিভবের পার্থক্য কতটুকু, এবং সেখান থেকে আমি বুঝবো যে কারেন্ট কোনখান থেকে কোনখানে পাস হবে। অর্থাৎ এখানে যদি বিভব বেশি থাকে, এখানে যদি বিভব বেশি থাকে, এখানে যদি বিভব কম থাকে, তাহলে বিদ্যুৎ এখান থেকে এখানে পাস করবে। অর্থাৎ বিভব আসলে একটা আধানের উচ্চতার মতো। আমার যদি এখানে আমি ধরে নেই যে আমার এখানে পাঁচটা, এই পয়েন্টটাতে আমার 5টা পজিটিভ চার্জ আছে, আর এই পয়েন্টে আমার 2টা পজিটিভ চার্জ আছে, তাহলে এই প্রান্তে আমার আধান বেশি, কাজে এই প্রান্তে আমার বিভব বেশি থাকবে, অর্থাৎ কারেন্ট এখান থেকে এখানে পাস করবে। এটি বলা হচ্ছে বিভব। এটি হচ্ছে বিভব, কেননা এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ বিভব আমাকে ডিফাইন করে দিচ্ছে যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে কারেন্ট যাবে, এবং এদের ভিতরে যে বিভব পার্থক্য সেটি আমি ভোল্টমিটার দিয়ে মাপতে পারছি। বিভবের যদি আমরা পরিমাণগতভাবে সংজ্ঞা বলে থাকি, তাহলে অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হচ্ছে বিভব। অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন করতে হয় তাকে বিভব বলা হয়। অসীম থেকে বলতে হচ্ছে একদম অসীম থেকে নিয়ে আসতে হবে, ব্যাপারটা এরকম না। অসীম থেকে বোঝাচ্ছে যে আমি যে ধনাত্মক আধানটাকে আমি তড়িৎ ক্ষেত্রে আনছি, সেটির আনার আগে ওই তড়িৎ ক্ষেত্রের সাথে ওই আধানের কোনো আকর্ষণ বা বিকর্ষণের সম্পর্ক ছিল না। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের যে প্রভাব এরিয়া থাকবে তার ভিতরে থেকে আনা হচ্ছে না, তার বাইরের থেকে একটি ধনাত্মক আধানকে যদি আমি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনি, তখন আমার যে পরিমাণ কাজ করতে হবে সেটিকে আমি বলছি বিভব। যদি আমার অসীম থেকে কি পরিমাণ আধান আমি কোনো বিন্দুতে আনতে যদি ডাব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে আমার বিভব হবে হচ্ছে ডাব্লু/কিউ। খুব সিম্পল হিসাব যে আমার কিউ পরিমাণ বিভব, অসীম থেকে আনছি, আমার কাজ করতে হচ্ছে ডাব্লু জুল, তাহলে আমার বিভব বিভব হবে ডাব্লু/কিউ। এসআই এককের বিভবের একক হচ্ছে ভোল্ট, যাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বাংলাদেশে বাসা বাড়িতে 220 ভোল্টেজের কারেন্ট ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের যে কারেন্টের লাইনে যে কারেন্টটা আমাদের আসে বাংলাদেশে বিদ্যুৎ বিভাগ থেকে আমাদের যে কারেন্ট গুলো দেওয়া হয় সেগুলোর ভোল্টেজ থাকে 220 ভোল্ট। এখন আমরা দুটি যন্ত্র দেখবো, একটি অ্যামিটার, একটি ভোল্টমিটার। অ্যামিটার হচ্ছে যার সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ মেজার করতে পারি, অর্থাৎ যেটি আই আমরা মেজার করতে পারি তড়িৎ প্রবাহ, সেটিকে আমরা বলছি অ্যামিটার। আর ভোল্টমিটার হচ্ছে যেটি দ্বারা আমি বিভব পার্থক্য, দুটি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্যকে আমি মেজার করতে পারছি, সেটিকে বলছি অ্যামিটার। এই যে দুটিকে দেখতে একই রকম, কিন্তু অ্যামিটারের মাঝখানে এ লেখা এবং ভোল্টমিটারের মাঝখানে ভি লেখা, এটি দেখে আমরা চিনতে পারবো কোনটি অ্যামিটার কোনটি ভোল্টমিটার। এখন এখানে আমি দেখাই, আমার যদি একটি বর্তনী এই বর্তনীতে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটি মেজার করতে হলে আমি বর্তনীর সাথে শ্রেণী সংযোগে একটি অ্যামিটার দিয়ে দিব। আচ্ছা, এখানে দুই ধরনের সংযোগ হয়, একটি হচ্ছে শ্রেণী
আরেকটি হচ্ছে সমান্তরাল। দুই ধরনের সংযোগে আমরা একটি বর্তনীতে তড়িৎ রোধ অথবা অ্যামিটার ভোল্টমিটার অথবা তড়িতের যে কোষ সেগুলো আমরা লাগাতে পারি। একটি হচ্ছে শ্রেণী, একটি সমবায়। শ্রেণী হচ্ছে যখন এগুলো এরকম করে একটার পর একটা আমি সিরিজে বা সিরিয়ালি আমি অ্যাড করতে থাকবো, তখন আমি সেটিকে বলবো হচ্ছে শ্রেণী। আর সমান্তরাল হচ্ছে যখন একই পয়েন্টে আমার সবগুলা রোধ থাকবে, যেমন এখানে একটা দিলাম, তারপরে উপরে একটা দিলাম, নিচে একটা দিলাম, এটি হচ্ছে আমার সমান্তরাল সংযোগ। অর্থাৎ শ্রেণী সংযোগ হচ্ছে যখন আমি একই লাইনে আমি সিরিয়ালি রোধগুলোকে অ্যাড করব, আর সমান্তরাল হচ্ছে যখন একটার পর একটা দুইটা নির্দিষ্ট বিদ্যুতে সবগুলোকে অ্যাড করব। অর্থাৎ আমি এখানে দেখাই, আমার যদি এখানে একটি বর্তনী থাকে এরকম, এখানে একটি রোধ আছে, এই রোধের মান হচ্ছে আমি ধরলাম কে R1। এখন আমি বললাম যে R2 একটা রোধকে এই R1 এর সাথে শ্রেণীতে সংযোগ করতে হবে। তাহলে যেটি করব সেটি হচ্ছে ঠিক R1 এর পরেই আমি R2 রোধকে অ্যাড করে দিব। এটি হচ্ছে আমার শ্রেণী সংযোগ। আমি যদি এখন আরেকটা রোধ থাকে, এই R2 রোধকে যদি আমি বলি যে R1 এর সাথে সমান্তরালে সংযোগ করতে হবে, তখন আমি যেটা করব এই R1 এর পাশের দুই বিন্দুতে ঠিক সেই দুই বিন্দুর সাথে আমি R2 কে অ্যাড করে দিব। এটাই হচ্ছে সমান্তরাল সংযোগ। তাহলে এখান থেকে যেটি বলছি যে অ্যামিটার যেহেতু এখানে তড়িৎ প্রবাহ হিসাব করছে, কাজেই অ্যামিটারকে আমি সবসময় লাগাবো হচ্ছে শ্রেণী সংযোগে বা শ্রেণী সমবায়ে আমি সবসময় লাগাবো। আর ভোল্টমিটার হচ্ছে দুইটি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য। অর্থাৎ আমি যদি এই দুই বিন্দুর মধ্যবর্তী আমি বিভব পার্থক্য মেজার করতে চাই, তাহলে এই দুই বিন্দুর সাথে সমান্তরালে আমাকে ভোল্টমিটার অ্যাড করতে হবে। অর্থাৎ এখান থেকে আমি যেটা জানতে পারছি যে অ্যামিটারকে সবসময় বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যোগ করতে হয়, আর ভোল্ট বা বিভব ভোল্টমিটারকে সবসময় হচ্ছে আমরা সমান্তরাল সংযোগে অ্যাড করব। কেননা অ্যামিটার হচ্ছে আমার এই বর্তনীতে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই তড়িৎ প্রবাহ আমি মেজার করব, আর ভোল্টমিটার দিয়ে আমি দুইটি বিন্দুর আমি মধ্যবর্তী বিভব পার্থক্য মেজার করব। তাই ভোল্টমিটারটা সবসময় আমাদের সমান্তরাল সমবায়ে সংযোগ দিতে হবে। বিদ্যুৎ প্রবাহের আন্তর্জাতিক একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে এএমপি অথবা শুধু এ দ্বারা প্রকাশ করা হয়, ম্যাক্সিমাম সময় এএমপি দ্বারা প্রকাশ করা হয়। অ্যাম্পিয়ার নামক এক প্রকার অ্যামিটার নামক এক প্রকার মিটার দ্বারা অ্যাম্পিয়ার পরিমাপ করা হয়, আমরা একটু আগে দেখেছি। আর দুই প্রান্তের বিদ্যুতিক চাপের পরিমাপটা মেজার করার জন্য, চাপের পার্থক্য মেজার করার জন্য আমরা ভোল্ট ব্যবহার করি, যেটি ভি দ্বারা প্রকাশ করা হয়। আমরা আগে জেনেছি যে বিভবের সংজ্ঞা হচ্ছে একটি একক ধনাত্মক আধানকে অসীম থেকে আমরা যদি কোনো বৈদ্যুতিক ক্ষেত্রে আনি তাহলে যে পরিমাণ কাজ করতে হবে। অর্থাৎ আমি যদি এক কুলম্ব ধনাত্মক চার্জকে অসীম থেকে আমি যদি বৈদ্যুতিক ক্ষেত্রের কোনো বিন্দুতে আনি এবং তখন যদি আমার 1 জুল কাজ সম্পন্ন হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে আমি বলবো 1 ভোল্ট। এবার আমরা জানবো তড়িৎবীক্ষণ যন্ত্র সম্পর্কে। তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কোনো বিন্দুতে চার্জের অস্তিত্ব, প্রকৃতি, পরিমাণ ইত্যাদি জানতে পারি। দুই ধরনের তড়িৎবীক্ষণ যন্ত্র দেখা যায়, একটি হচ্ছে শোলা বল তড়িৎবীক্ষণ যন্ত্র আর একটি স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। শোলা বল তড়িৎবীক্ষণ যন্ত্রতে সোলার তৈরি বল ব্যবহার করা হয়। শোলা হচ্ছে যেমন আমরা কোনো কিছু যখন যদি আমরা কোনো টিভি কিনি বা ফ্রিজ কিনি, আমরা দেখব ভিতরে সাদা এক ধরনের শক্ত কিন্তু হালকা পদার্থ দিয়ে সেটিকে আটকানো রয়েছে, যাতে সেটি বাইরের থেকে কোনো আঘাতে ক্ষয়প্রাপ্ত না হয়, সেটি হচ্ছে শোলা। আরেকটি হচ্ছে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। তড়িৎবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা চার্জের অস্তিত্ব নির্ণয় করি, চার্জের প্রকৃতি নির্ণয় করি, অর্থাৎ সেটি পজিটিভ না নেগেটিভ সেটি নির্ণয় করি। এছাড়াও চার্জের পরিমাণও নির্ণয় করা হয়। এবার আমরা জানবো সরল তড়িৎ কোষ সম্পর্কে। সরল তড়িৎ কোষ হচ্ছে আসলে যে আমরা যে নরমাল যে ব্যাটারিগুলো আমরা দেখি সেটি হচ্ছে সরল তড়িৎ কোষ। ব্যাটারিগুলো হচ্ছে শুষ্ক কোষ থাকে,
আর সরল তড়িৎ কোষ হচ্ছে ব্যাটারির একটা সিম্পলিফাইড ভার্সন। সেই সিম্পলিফাইড ভার্সনটা 1794 সালে আলেকজান্ডার ভোল্টা সর্বপ্রথম আবিষ্কার করেন। এই জন্য একে ভোল্টার কোষও বলা হয়। এই ব্যাটারিতে কার্বন দণ্ডকে ধনাত্মক পাত এবং দস্তার পাতকে ঋণাত্মক পাত হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এই সরল তড়িৎ কোষটাতে আমি যদি এটিকে কোষ ব্যাটারি হিসেবে এটি যদি ব্যাটারি হিসেবে চিন্তা করি, এর মাঝখান দিয়ে ঠিক মাঝখান দিয়ে একটি কার্বনের দণ্ড দেওয়া হয় এবং এই কার্বনের দণ্ড হচ্ছে পজিটিভ প্রান্ত হিসাবে কাজ করে ব্যাটারি, এবং এর চারপাশে যে দস্তার পাত থাকে সেই দস্তার পাত হচ্ছে ঋণাত্মক পাত হিসাবে কাজ করে। এদের ভেতরে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় তরল হিসাবে এবং ছদন নিবারক হিসাবে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আরেকটি ছবিতে দেখব। ব্যাটারির ধনাত্মক প্রান্ত অ্যানোড এবং ঋণাত্মক প্রান্তকে বলা হচ্ছে ক্যাথোড। ধনাত্মক প্রান্ত হচ্ছে অ্যানোড, অ্যানোডে সবসময় জারণ হয়, আর ঋণাত্মক প্রান্তকে বলা হচ্ছে ক্যাথোড। এই ব্যাটারি থেকে ডিসি কারেন্ট পাওয়া যায়, যেটি সরল তড়িৎ কোষ সেটির তড়িৎচালক শক্তি হচ্ছে 1.5 ভোল্ট। অর্থাৎ একটি সরল তড়িৎ কোষকে আমরা যদি কোন একটি বর্তনীতে যোগ করি তাহলে ওই দুই প্রান্তে বিভব সৃষ্টি হবে 1.5 ভোল্ট। এবার আমরা একটি ড্রাই সেল ব্যাটারির গঠন দেখব। ড্রাই সেল ব্যাটারি হচ্ছে শুষ্ক তড়িৎ কোষ, এটি একটি ভোল্টার কোষের একটি আপগ্রেডেড ভার্সন। এই ড্রাই সেল যেই ব্যাটারি থাকবে সেখানে কার্বন দণ্ড ধনাত্মক পাত এবং দস্তার কৌটা ঋণাত্মক পাত হিসেবে কাজ করবে। এই যে মাঝখানে যে কার্বন বা গ্রাফাইটের একটি দণ্ড থাকছে সেটি হচ্ছে ক্যাথোড, অর্থাৎ ধনাত্মক পাত হিসেবে কাজ করছে। আর বাইরে যে দস্তার যে পাত থাকছে অর্থাৎ জিঙ্ক যে কন্টেইনারটি থাকছে, দস্তার পাতটি নেগেটিভ বা অ্যানোড হিসেবে কাজ করছে, নেগেটিভ প্রান্ত হিসেবে কাজ করছে। এখন এই যে কার্বন এবং এদের ভিতরে উত্তেজক হিসেবে, বিদ্যুৎ উত্তেজক হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইডের ঘন পেস্ট দেওয়া হচ্ছে। এই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইডের ঘন পেস্টের সাথে এই গ্রাফাইটটার মাঝখানে ছদন নিবারক হিসাবে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যবহার করা হচ্ছে। এই ম্যাঙ্গানিজ অক্সাইড হচ্ছে ছদন নিবারক হিসাবে কাজ করছে। এখানে এই ড্রাই সেলে যে দস্তার যে পাতটি থাকবে অথবা যে চৌকি থাকবে সেটির মাঝখানে একটি কার্বন দণ্ড বসানো থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে দস্তার যে চৌকি আছে বা পাতটি আছে তার মাঝখানে একটি কার্বন দণ্ড এখানে বসানো আছে। এই কার্বন দণ্ড কোষের ধনাত্মক পাত এবং দস্তাটি ঋণাত্মক পাত হিসেবে কাজ করবে। কার্বন দণ্ডের উপরে পিতলের টুপি থাকবে। এর চারপাশে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এবং কাঠকয়লার গুঁড়ার মিশ্রণ রাখা হয়। এই যে আমরা এখানে যেটি দেখছি যে এখানে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড প্লাস কার্বন, এই কার্বনটা হচ্ছে আসলে কাঠকয়লার গুঁড়া। কাঠকয়লার গুঁড়া রাখা হচ্ছে এবং এর ভিতরে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইডের ঘন পেস্ট দ্বারা পূর্ণ করা হচ্ছে, যেটি বিদ্যুৎ উত্তেজক হিসাবে কাজ করে। এই পেস্ট যাতে শুকিয়ে না যায় এই জন্য দস্তার চোঙের উপরে মুখ পিচগালা করে অথবা কাঠের গুঁড়া দ্বারা বদ্ধ করা থাকে। গ্যাস বের হওয়ার জন্য পিচের মধ্যে ছোট একটি ছিদ্র থাকে। এরপর এটিকে কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয়, যাতে সৌন্দর্য বর্ধনের জন্য মূলত কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয়, কিন্তু বেসিক্যালি এর ভেতরে যাতে তাপ না যেতে পারে অথবা ভেতর থেকে যাতে পেস্টটা বের হয়ে না যেতে পারে এই জন্য এখানে শক্ত করে এটিকে সিল করে দেওয়া থাকে। ব্যাটারিগুলো কিন্তু একদম পারফেক্টলি সিল করা থাকে, শুধুমাত্র পিচের ওখানে একটি ছিদ্র থাকে যেখান থেকে গ্যাস বের হয়ে যেতে পারে। এই ড্রাই সেল ব্যাটারি যদি আমি কোথাও কানেক্ট করি, অর্থাৎ যদি আমি ছোট ভাবে দেখাই, এটি হচ্ছে আমার ক্যাপটি, এর ভেতরে হচ্ছে আমার কার্বন দণ্ড, এটি হচ্ছে পজিটিভ প্রান্ত এবং এটি হচ্ছে নেগেটিভ প্রান্ত। আমি এটিকে যদি কোনো বর্তনীতে লাগাই তখন এই পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করবে।
এবার আমরা জানবো বজ্রপাত কি। মূলত আমরা দেখি যে বৃষ্টি বা ঝড় যখন হয় তখন বজ্রপাত হয়ে থাকে। সমুদ্র হতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। উপরে ওঠার পরে এই বায়ু প্রসারিত এবং শীতল হয়। পরবর্তীতে এটি বায়ুমণ্ডলের ধূলিকণাকে কেন্দ্র করে ঘনীভূত হতে থাকে। অর্থাৎ বায়ু যখন উপরে গিয়ে প্রসারিত এবং শীতল হয় তখন এদের আকার বৃদ্ধি পেতে থাকে এবং তখন তারা বাতাসের যখন ঝড় হয় তখন ওখানে বাতাসের কিন্তু একটা প্রাবল্য থাকে এবং সেটার ভেতরে ওই বায়ু জলবিন্দুগুলো যখন সেই বাতাসের ঘূর্ণিপাকের ভেতরে চলে আসে তখন কিন্তু সেগুলো অনেক দ্রুত গতিতে ছোটাছুটি করতে থাকে এবং তখন ঘর্ষণের কারণে তাদের ভেতরে চার্জ সঞ্চিত হয়। বিপরীত চার্জযুক্ত দুই খণ্ড মেঘ যখন পরস্পরের কাছে চলে আসে তখন আকর্ষণের ফলে এক মেঘ হতে অন্য মেঘে চার্জ চলে যায় এবং চার্জ সঞ্চিত কণাগুলোর ভেতরে যখন ঘর্ষণ ঘটে তখনই হচ্ছে বিদ্যুৎ চমকায় এবং বজ্রপাত হয়। ইলেকট্রনের গতিপথে যে তীব্র আলো উৎপন্ন হয় তাকে বিদ্যুৎ চমকানো বলা হয়। বজ্রপাতের সময় যেহেতু বিদ্যুৎ চমকায় কাজেই বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অপরিবাহী এরকম কোনো কিছুর আশেপাশে থাকা উচিত বা ভেতরে আশ্রয় নেওয়া উচিত। যেমন আমরা বাসার ভিতরে যেতে পারি অথবা মাটির গুহায় ঢুকতে পারি। এই অপরিবাহী কোনো আশেপাশে সবকিছু যদি অপরিবাহী হয় তাহলে বজ্রপাতে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। একদম যদি কিছু আশেপাশে না পাওয়া যায় তাহলে মাটিতে শুয়ে থাকা উচিত, কারণ মাটিতে শুয়ে থাকলে যেটা হয় কারেন্ট যদি বজ্রপাত যদি গায়ের উপর পড়েও সেটি মাটির ভিতরে পুরোপুরি পাস হয়ে যাবে, অর্থাৎ খুব সাথে সাথে পাস হয়ে যাবে এবং ক্ষয়ক্ষতি খুব কম হবে। অনেক ক্ষেত্রে আমরা গাছের নিচে, গাড়িতে অথবা কোনো কোনো বড় পোলের পাশে আমরা দাঁড়িয়ে থাকি, এটি কিন্তু অনেক রিস্কি, কেননা গাছ যেহেতু অনেক উঁচু থাকে এই জন্য গাছের উপর বিদ্যুৎ পড়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি লোহার কোনো পোলের পাশে দাঁড়িয়ে থাকি তাহলে একদম তো খুবই রিস্কের ভিতরে থাকা, কেননা লোহার পোলটা কিন্তু আরো বিদ্যুৎকে টেনে নিয়ে আসে এবং এ কারণেই লোহার পোল দিয়ে এই যে বজ্র নিবারক ব্যবহার করা হয়। এ ধরনের বড় অনেক উঁচু উঁচু লোহার পোল সেটি হচ্ছে বাসা অথবা বড় অট্টালিকা এদের পাশে মাটিতে এগুলো গেঁথে রাখা হয়। এর এক প্রান্ত থাকে ধাতব পাত এবং মাঝে ধাতব দণ্ড এবং অগ্রভাগে সূচিমুখ বিশিষ্ট পরিবাহী থাকে। এগুলাকে আমরা আর নিচের প্রান্তটা আমরা মাটিতে পুঁতে রাখি। এতে যেটা হয় যদি ওই বাসার আশেপাশে কোথাও বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে সেই পাতটা এই লোহার সূচালু যে অংশটা আছে সেখানে আকর্ষিত হয়ে নিচে চলে আসে এবং যেহেতু এর অন্য প্রান্ত মাটিতে গেঁথে রাখা হয় কাজেই সেই বিদ্যুৎটি এখান থেকে আস্তে আস্তে করে মাটিতে চলে যায়। এর ফলে বজ্রপাত থেকে অনেক উঁচু বিল্ডিং অথবা বাসা তারা রক্ষা পায়। এটি হচ্ছে বজ্র নিবারকের কাজ। এবার আমরা দেখব বজ্রঝড়। বাংলাদেশে মার্চ এপ্রিল মাসে অথবা বর্ষা মৌসুমের শেষ দিকে আমরা এই বজ্রঝড়টা দেখে থাকি। বজ্রঝড়ে যেটি হয় বৃষ্টির আগের কিছু সময়, যেই সময়ের ভিতরে কোনো বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু আকাশ পুরো মেঘে ছেয়ে আছে এবং প্রচুর বজ্রপাত হচ্ছে, এটি এক ধরনের ক্রান্তীয় ঝড়। বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোর সংযোগে ভারী বর্ষণ অথবা শিলাবৃষ্টি বজ্রঝড় নামে পরিচিত। গ্রীষ্মের উষ্ণ এবং আর্দ্র দিনে উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরে উঠতে থাকে এবং দ্রুত ঠান্ডা হয়ে গাঢ় কৃষ্ণ বর্ণের বজ্রমেঘ উৎপন্ন করে। এই মেঘ সচরাচর উল্লম্বভাবে প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 5 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে। সাধারণত একটি পৃথক বজ্রঝড় নিয়ে সম্মিলিত বজ্রঝড় সৃষ্টি হয় যা প্রায় 30 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হতে পারে এবং 5 ঘন্টার অধিককার স্থায়ী হয়। আগেই বলেছি বাংলাদেশে মার্চ অথবা এপ্রিল মাসে অর্থাৎ বর্ষা মৌসুমের শেষ দিকে প্রচন্ড তীব্রতা সহকারে বজ্রঝড় সংঘটিত হয়ে থাকে। এবার আমরা জানবো ইলেকট্রিক্যাল পাওয়ার, এনার্জি এবং রেজিস্ট্যান্স সম্পর্কে। প্রথমেই আসা যাক বৈদ্যুতিক ক্ষমতা কি। বৈদ্যুতিক ক্ষমতা হচ্ছে তড়িৎ শক্তি ব্যয়ের হার। তড়িৎ প্রবাহের ফলে একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকেই আমরা বলছি বৈদ্যুতিক ক্ষমতা। অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে টি সেকেন্ডে যদি ডাব্লিউ জুল পরিমাণ কাজ সম্পন্ন হয় তাহলে ক্ষমতা হবে ডাব্লিউ/টি। যেহেতু অন্যান্য ক্ষমতার একক ওয়াট, কাজেই বৈদ্যুতিক ক্ষমতার একক হবে হচ্ছে ওয়াট অথবা জুল পার সেকেন্ড। অর্থাৎ বৈদ্যুতিক ক্ষমতা পি ইকুয়ালস টু হচ্ছে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে ডিভাইডেড বাই সময়। আমার যদি ডাব্লিউ জুল কাজ হয় এবং টি সেকেন্ড সময় প্রয়োজন হয় তাহলে আমার এটার একক হচ্ছে জুল পার সেকেন্ড, যেটিকে আমি ওয়াট দ্বারা প্রকাশ করছি।
তাহলে আর হচ্ছে আমাদের আহ, বিদ্যুৎ প্রবাহের ফলে ব্যয়িত শক্তির ক্ষেত্রে কয়েকটি আমরা একক ধরে থাকি, যেহেতু আমরা জুল পার সেকেন্ড বলছি, কিন্তু সাধারণত প্রতি সেকেন্ডে আমরা কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেটি মেজার করার থেকে আমরা যখন বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করে থাকি তখন আমরা প্রতি ঘন্টায় কি পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হচ্ছে সেটি মেজার করে থাকি, এবং সেই বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক ক্ষমতা আমরা যেটি দিয়ে প্রকাশ করে থাকি সেটি হচ্ছে কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ 1 কিলোওয়াট ঘন্টা সমান হচ্ছে, আমরা জানি 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, আর 1 ঘন্টা হচ্ছে 1 ঘন্টাতে হচ্ছে 60 মিনিট এবং 60 মিনিটে থাকে 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টাতে হবে 60 ইন্টু 60 সেকেন্ড অথবা 3600 সেকেন্ড। তাহলে আমার টোটাল 1 কিলোওয়াট সমান হচ্ছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। এটি হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টার সাথে 1 কিলোওয়াট ঘন্টার সাথে জুলের সম্পর্ক। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা হচ্ছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। এই কিলোওয়াট ঘন্টাটাকে বলা হয় হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট অথবা বিওটি ইউনিট। আমাদের বাসা বাড়িতে আমাদের যে কারেন্টের মিটার থাকে সেখানে যেই কাউন্টটা সেখানে যে কারেন্টের যে পরিমাণটা আমরা পাই সেটি পাই হচ্ছে বিওটি ইউনিটে, অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিটে। এই 1 কিলোওয়াট ঘন্টাকে বলা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। এজন্য এই 1 কিলোওয়াট ঘন্টাকে বাণিজ্যিক এককও বলা হয়। কোন একটা ব্যাটারির তড়িৎচালক শক্তি যদি 1.5 ভোল্ট, একটু আগে আমরা দেখেছি যে সরল তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি হচ্ছে 1.5 ভোল্ট। এই কোন ব্যাটারির তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে ব্যাটারির পজিটিভ মেরু থেকে নেগেটিভ মেরুতে 1 কুলম্ব চার্জ যদি আমরা নিয়ে আসি তাহলে আমার এই তড়িৎচালনা করতে মোট 1.5 জুল পরিমাণ কাজ করতে হয়। অর্থাৎ আমি যদি এখানে একটি সরল বৈদ্যুতিক কোষ লাগাই তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ মেরু। এখান থেকে একটি ধনাত্মক চার্জকে আমি যদি এই পুরা বর্তনী ঘুরিয়ে আবার এই অবস্থানে ফিরে নিয়ে আসি এবং তাতে যদি আমার এই চার্জের পরিমাণ হচ্ছে 1 কুলম্ব পজিটিভ চার্জ এবং সেটিকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে তার সেই কাজটি করতে, অর্থাৎ এই পজিটিভ চার্জটিকে আমার পুরো বর্তনী ঘুরিয়ে আবার আগের জায়গাতে নিয়ে আসতে আমার যদি 1.5 জুল কাজ সম্পন্ন করতে হয় তাহলে আমি এই ব্যাটারির তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটাকে সংক্ষেপে লেখা হয় ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হবে 1.5 ভোল্ট। কোনো ব্যাটারির গায়ে যদি 1.5 ভোল্ট লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে সেই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে একটি ধনাত্মক চার্জকে পুরো বর্তনী ঘুরিয়ে নিয়ে এসে আবার আগের অবস্থানে আনতে 1.5 জুল কাজ করতে হবে। আর সেই ব্যাটারিটা কোন এখানে যদি আমি অর্থাৎ এই 1.5 ভোল্টের তড়িৎচালক বিশিষ্ট কোনো ব্যাটারিকে যদি আমি কোনো রোধের সাথে লাগাই তাহলে সেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 1.5 ভোল্ট। এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 1.5 ভোল্ট। এখন আমরা জানবো লোডশেডিং কি। লোডশেডিং এটা আমরা সবাই উপলব্ধি করতে পারি। লোডশেডিং একটা খুবই বিরক্তিকর ঘটনা। দেখা যায় লোডশেডিং হলে আমাদের কারেন্ট সরবরাহ বন্ধ থাকে, কম্পিউটারে কোনো জরুরি কাজ থাকলে সেটি বন্ধ হয়ে যায়, ফ্যান বন্ধ হয়ে যায়, এসি বন্ধ হয়ে যায়, লাইট বন্ধ হয়ে যায়। লোডশেডিং আমাদের বর্তমানে আমাদের যে আধুনিক জীবন সেটাতে লোডশেডিং একটা অভিশাপের মতো। লোডশেডিং আসলে আর কিছুই না, কোনো এলাকায় যে পরিমাণ বিদ্যুৎ শক্তি প্রয়োজন সরবরাহ যদি তার থেকে কম হয় তখন যেটা করা হয় সেটা হচ্ছে কিছু সময়ের জন্য সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে চাহিদা পূরণ করার চেষ্টা করা হয়। এই ব্যবস্থাটাই হচ্ছে লোডশেডিং। অর্থাৎ আমার যদি একটা এলাকাতে আমি ধরে নিচ্ছি যে সেখানে আমার বা একটা বাসাতে আমার বিদ্যুতের মোট চাহিদা হচ্ছে 2000 কিলোওয়াট আওয়ার, কিন্তু আমার যে কারেন্ট এসেছে সেই কারেন্ট দিয়ে আমি 1800 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। তাহলে আমার এই যে বাকি যে 200 কিলোওয়াট আওয়ার আছে, আমার যে সরবরাহের যে ডিমান্ডটা বেশি, এই জিনিসটাকে আমি মিটিগেট করার জন্য নির্দিষ্ট সময় আমি কারেন্ট সরবরাহ বন্ধ রাখবো। এটি হচ্ছে লোডশেডিং।
এবার আমরা আসবো বিদ্যুৎ চুম্বক কি। বিদ্যুৎ চুম্বক হচ্ছে যদি আমরা কোনো একটি চৌম্বক পদার্থকে, অর্থাৎ চৌম্বক পদার্থ হচ্ছে যাদেরকে যেটি অন্য একটি চুম্বকের সংস্পর্শে আসলে চুম্বকে পরিণত হয়, তাদেরকে আমরা বলছি চৌম্বক পদার্থ। যেমন লোহা, আমরা চুম্বক সম্পর্কে যেখানে আলোচনা করছি সেখানে আরো ডিটেলস এটা নিয়ে থাকবে। তবে সাধারণভাবে বলতে গেলে কোন একটি চৌম্বক পদার্থকে যদি, যেমন এখানে একটি লোহাকে আমি এর ভেতর দিয়ে আমি কারেন্ট পাস করছি, এর ভেতর দিয়ে যদি আমি কারেন্ট পাস করি তাহলে আমি দেখব এর চারপাশে যে চুম্বক বলরেখা দেখা যাচ্ছে, অর্থাৎ সেই চৌম্বক পদার্থটি একটি ক্ষণস্থায়ী চুম্বকে পরিণত হয়। যখন আমি এই কারেন্টের সরবরাহ বন্ধ করে দিব তখন দেখা যাবে যে এর চুম্বকত্ব শেষ হয়ে গিয়েছে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বিদ্যুৎ চুম্বক। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়া মাত্রই চৌম্বকের গুণ প্রায় সম্পূর্ণ অন্তর্হিত হয়ে যায়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে এই চৌম্বকের কার্যক্ষমতাও শেষ হয়ে যাবে। এটি হচ্ছে বিদ্যুৎ চুম্বক। এখন আমরা জানবো রোধ সম্পর্কে। পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে বলা হচ্ছে রোধ। যে পদার্থগুলো অনেক কারেন্ট সুপরিবাহী তাদের রোধ থাকে অনেক কম, যেগুলো অর্ধপরিবাহী তাদের রোধ থাকে তার থেকে বেশি, আর যেগুলো অপরিবাহী তাদের রোধ থাকে অনেক বেশি। অনেক বেশি থাকার কারণে কারেন্টটা তাদের ভিতর দিয়ে পাস করতে পারে না। অর্থাৎ পরিবাহীর যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হচ্ছে তাকে আমরা বলছি রোধ। রোধের একক হচ্ছে ওহম। রোধ আবিষ্কার করেন জার্মান পদার্থবিদ জর্জ সাইমন ওহম। এর নামানুসারেই আসলে রোধের এককটি করা হয়েছে ওহম। আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, অর্থাৎ ভোল্টেজ হচ্ছে তড়িৎ প্রবাহ এবং রোধকে আমরা গুণ করলে আমরা কোন বিন্দুর বিভব পার্থক্য মেজার করতে পারবো। তাহলে এখান থেকে আমরা আর সমান পাচ্ছি ভি বাই আর, অর্থাৎ বিভব পার্থক্য এবং তড়িৎ যে প্রবাহ সেটির অনুপাতই হচ্ছে আমার রোধ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রোধ হচ্ছে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের অনুপাত। রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ফর রেজিস্ট্যান্স। রোধের একক হচ্ছে ওহম, আগেই বলেছি, এটি গ্রিক অক্ষর ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। রোধ হচ্ছে মূলত চারটি বিষয়ের উপর নির্ভর করে: প্রবাহ চালকের উপাদান, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং তাপমাত্রা। এখানে প্রথমে আমি তাপমাত্রাটা নিয়ে আলোচনা করি। প্রবাহ চালকের তাপমাত্রা স্থির থাকলে রোধ অপরিবর্তনীয় থাকে। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে রোধ বৃদ্ধি পায়, এবং তাপমাত্রা হ্রাস পেলে রোধ হ্রাস পাবে। তবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে জিনিসটা ঘটে না, অর্থাৎ অর্ধপরিবাহী ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে রোধও বৃদ্ধি পাবে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা দিলে রোধ বৃদ্ধি পায় না। এখন আমরা রোধের সূত্রগুলো পড়বো। প্রথমে আছে দৈর্ঘ্যের সূত্র। এই সূত্রগুলো দৈর্ঘ্যের সূত্র অনুযায়ী কোন পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হবে, অর্থাৎ কোন উপাদানের পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকে এবং নির্দিষ্ট তাপমাত্রায় একটি পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আমার যদি রোধ বৃদ্ধি পায় তাহলে পরিবাহীর যদি আমার দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে পরিবাহীর রোধও বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্র সূত্র। যদি দৈর্ঘ্য সেম থাকে, তাপমাত্রা সেম থাকে এবং উপাদানও সেম থাকে, তাপমাত্রা, উপাদান এবং দৈর্ঘ্য যদি সেম থাকে তাহলে পরিবাহকের রোধ এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ তার কোন বস্তুর এরিয়া যদি বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে তার রোধ কমবে। তাহলে এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যদি কোনো পরিবাহকের দৈর্ঘ্য বাড়ে তার রোধ বাড়ে, কিন্তু ক্ষেত্রফল বাড়লে রোধ কমে। এবং শেষেরটি হচ্ছে উপাদানের সূত্র। একই তাপমাত্রায় একই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বিভিন্ন উপাদানের রোধ বিভিন্ন হয়, অর্থাৎ ভিন্ন উপাদানের বস্তুর রোধ ভিন্ন হবে। এটি হচ্ছে মূল কথা। এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পারি যে আর সমানুপাতিক হচ্ছে এল, কারণ কোন বস্তুর রোধ হচ্ছে তার দৈর্ঘ্য সমানুপাতিক এবং ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এই দুইটা জিনিসকে কম্বাইন করে লিখতে পারি যে আর সমানুপাতিক এল বাই এ।
এখানে একটি সমানুপাতিক ধ্রুবক যদি আমরা দেই সেটি হবে হচ্ছে রো। এই রোটাকে বলা হয় হচ্ছে কোন বস্তুর আপেক্ষিক রোধ, এটাকে বলা হয় আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধ বস্তুর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। আপেক্ষিক রোধ বস্তুর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে আমরা রোধের সূত্র দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য বাড়ালে রোধ বাড়বে, ক্ষেত্রফল বাড়ালে রোধ কমবে, এবং বিভিন্ন উপাদানের এবং বস্তুর রোধ বিভিন্ন হবে। আর এর আগে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, তবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটি ব্যতিক্রম হয়। এবার আমরা যে জিনিসটি আমরা প্রতিনিয়ত দেখে আসছি সেটি হচ্ছে বৈদ্যুতিক বাল্ব, সেটি সম্পর্কে জানবো। বৈদ্যুতিক বাল্বে এখানে একটি কাচের আবরণ দেয়া থাকে, এই কাচের আবরণের ভেতরে নিষ্ক্রিয় গ্যাস দেয়া থাকে। এখানে এখানে যেটি দেয়া থাকে সেটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এর ভেতরে টাংস্টেনের তৈরি ফিলামেন্ট দেয়া থাকে, এই যে আমরা ফিলামেন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে সাপোর্ট ওয়্যার আসছে এবং সেটি একটি স্ক্রু থ্রেডের ভিতরে এসে কানেক্টেড হচ্ছে, এবং এখান থেকে কিন্তু কারেন্ট, এখান দিয়ে আমরা কারেন্ট দিচ্ছি, এই পজিটিভ নেগেটিভ দিচ্ছি এবং এখান থেকে কারেন্ট গিয়ে এখান থেকে পাস হচ্ছে। যদি এর ভেতরে আমরা খালি রাখি, যদি নিষ্ক্রিয় গ্যাস না দেই, তাহলে যেটি হবে সেটি হচ্ছে কাচের দেয়ালে, এই কাচের দেয়ালে পাতলা আবরণের সৃষ্টি হবে, এবং এই আবরণের কারণে বাল্বের আলোর উজ্জ্বলতা কমে যায়, অর্থাৎ উজ্জ্বলতা কমে যায় এবং বাল্বটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কেননা এই বৈদ্যুতিক ভালভটার এখানে যদি বায়ুশূন্য হয়, তাহলে এখানে যে কারেন্ট পাস করছে, এই কারেন্ট পাস করার কারণে এখানে যে ফিলামেন্ট থাকে সেটি খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। বাষ্পীভূত হয়ে এই গ্লাসের চারপাশ দিয়ে আবরণ তৈরি করে, এবং যার কারণে বাল্বের ঔজ্জ্বল্য সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। কিন্তু এর ভেতরে যদি আমি নিষ্ক্রিয় গ্যাস দিয়ে ভরে রাখি, তাহলে যেটি হবে সেটি হচ্ছে এই ফিলামেন্ট গুলো বাষ্পীভূত হয়ে এই গ্লাসের সাথে আর লাগতে পারবে না। আমার যদি অনেক বেশি ভোল্টেজের তারতম্য ঘটে, তখন এই ফিলামেন্ট বেশি উত্তপ্ত হয়ে পুড়ে গিয়ে বাল্ব ফিউজ হয়ে যায়, তখন আমরা আবার নতুন বাল্ব লাগাতে হয়। এই ফিলামেন্টটা ফিউজ হয়ে গেলে সেটি ঠিক করার জন্য আবার আমাকে নতুন ফিলামেন্ট লাগাতে হবে। তবে বাল্বের এই ফিলামেন্টের যা দাম, একটা নতুন বাল্বেরও মোটামুটি একই রকম খরচ হবে। এই কারণে আমরা ফিলামেন্ট যদি ফিউজ হয়ে যায়, তাহলে আমরা নতুন বাল্ব লাগিয়ে ফেলি। বৈদ্যুতিক বাল্বের গায়ে যদি লেখা থাকে 220 ভোল্ট এবং 100 ওয়াট, এর অর্থ হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট, এর এখানে ভি দ্বারা হচ্ছে ভোল্ট বোঝাচ্ছে, ডাব্লিউ দ্বারা ওয়াট বোঝাচ্ছে। অর্থাৎ এর মানে হচ্ছে 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট লাইনের দুই প্রান্তে যোগ করলে এই বাল্বটি প্রতি সেকেন্ডে 100 ওয়াট বৈদ্যুতিক খরচ হবে, বৈদ্যুতিক শক্তি খরচ হবে। এবং এই 220 ভোল্টেজ কারেন্টে অ্যাড করলে এটি থেকে আমি সবচেয়ে বেশি ঔজ্জ্বল্য পাবো। অর্থাৎ এর গায়ে যে 220 ভোল্ট এবং 100 ওয়াট লেখা আছে, এটির অর্থ 220 ভোল্ট কারেন্টের লাইনের সাথে যদি আমি ওই বাল্বটিকে যুক্ত করি, তাহলে বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল পরিমাণ শক্তি খরচ করবে, অর্থাৎ 100 ওয়াট ক্ষমতা খরচ হবে। এটি প্রতি সেকেন্ডে 100 ওয়াট নয়, 100 জুল বৈদ্যুতিক শক্তি খরচ হবে। শক্তির একক জুল, আর প্রতি সেকেন্ডে যে 100 জুল খরচ হচ্ছে সেটিকে আমি বলবো 100 ওয়াট ক্ষমতা। এখন আমি যদি 220 ভোল্টের বেশি বিভব পার্থক্য বিশিষ্ট কোনো লাইনের সাথে এই বাল্বটিকে যোগ করি, তখন কিন্তু বাল্বের ফিলামেন্ট পুড়ে যাবে, আগে যেটা বলেছি। এখন আমি যদি এটিকে অনেক বেশি, অর্থাৎ আমি যদি 440 ভোল্ট লাইনে লাগাই, তাহলে যেটি হবে শুরুতে সেই 440 ভোল্টের কারণে অনেক বেশি আলো প্রদান করবে সেটি, এবং সেই আলো প্রদান করার সাথে সাথেই ফিলামেন্টটা আর ওই পরিমাণ ভোল্টেজের শক্তি নিতে পারবে না, তখন সেই ফিলামেন্টটা পুড়ে যাবে এবং তখন বাল্বটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বাল্বটি খুব অল্প সময়ের জন্য তীব্র আলো উৎপন্ন করবে এবং তারপরে নষ্ট হয়ে যাবে। আর আমি যদি 100 ভোল্টে লাগাই, অর্থাৎ এটি লাগানো ছিল 220 ভোল্টে, আমি 440 ভোল্টে লাগালাম, আমি একটি তীব্র আলোর ঝলক দেখবো এবং তারপর বাল্বটি নষ্ট হয়ে যাবে। আর আমি যদি 100 ভোল্টে লাগাই, তাহলে যেটি করব সেটি হচ্ছে খুব মৃদু আলো দিতে থাকবে। যেহেতু এটি 220 ভোল্ট হচ্ছে, এই ভোল্টেজে সে সবচেয়ে বেশি ঔজ্জ্বল্য থাকবে, তার সবচেয়ে বেশি ঔজ্জ্বল্য থাকবে। আমি 120 ভোল্টে যদি লাগাই, তাহলে যেটি হবে সেটি হচ্ছে আলো কম দিবে।
আর বাল্ব কেন আলো বেশি, কেন আলো দেয়? এই যে আমার যে কারেন্ট আসছে, সেই কারেন্টটা এসে যে এখানে ফিলামেন্টকে উত্তপ্ত করছে, এবং ফিলামেন্টকে যখন উত্তপ্ত করছে তখন সেই তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বিদ্যুৎ শক্তি, এখান থেকে যে বিদ্যুৎ শক্তি আসছে সেটি ফিলামেন্টকে উত্তপ্ত করছে, তখন বাল্বে এখানে প্রথমে যে বিদ্যুৎ শক্তি আছে সেই বিদ্যুৎ শক্তি ফিলামেন্টে গিয়ে তাপ উৎপন্ন করছে, এবং তারপরে সেই তাপ শক্তি রূপান্তরিত হয়ে আলো উৎপন্ন করছে। এভাবে করে বিদ্যুৎ শক্তি তাপ শক্তি হয়ে আলো উৎপন্ন করে বাল্ব। এখন আমরা দেখব, আমরা যে বাল্ব ব্যবহার করি, এখন কিন্তু আর বাল্ব ব্যবহার করা হয় না, এখন টিউবলাইট ব্যবহার করা হয়। টিউবলাইটে কি করা হচ্ছে? টিউবলাইটে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে, টিউবলাইটে বায়ু বা গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করা হয়। টিউবলাইটের এক প্রান্তে ধনাত্মক তড়িৎদ্বার এবং অন্য প্রান্তে ঋণাত্মক তড়িৎদ্বার থাকে। টিউবের অভ্যন্তরে 5 মিলিমিটার পারদ চাপে তড়িৎ প্রবাহ চালনা করলে তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী এলাকা থেকে তরঙ্গায়িত উজ্জ্বল আলোক আলোকিত হয়। এই আলোর বর্ণ নলের অভ্যন্তরস্থ গ্যাসের উপর নির্ভর করে। যদি নলে এর ভেতরে যদি আমরা যেমন কার্বন ডাইঅক্সাইড যদি রাখি তাহলে টিউবলাইটের বর্ণ হবে নীলাভ সাদা, যদি নিয়ন রাখি সেক্ষেত্রে লালচে কালারের হয়, যদি আমরা বায়ু রাখি সেক্ষেত্রে গোলাপি কালারের হয়। এখানে আমরা একটি টিউবলাইটের গঠন দেখতে পাচ্ছি। টিউবলাইটের যে একটি স্টার্টার থাকে, টিউবলাইট যদি কখনো চালু হতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা স্টার্টার দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে বর্তনীটা ফিল হয়ে গেলে তখন আবার টিউবলাইট চালু হওয়া শুরু করে দেয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুটি ফিলামেন্ট থাকে, এখানে দুই পাশে দুটি ফিলামেন্ট থাকে, এবং এখানে কারেন্ট যেটি হচ্ছে, কারেন্ট কিন্তু এর ভিতরে যে বায়ু বা গ্যাসের মাধ্যম থাকবে সে তার ভিতর দিয়ে আমার তড়িৎ প্রবাহিত হবে, এবং তখন এই পুরো জিনিসটাই আলোকিত হয়ে যাচ্ছে। এখন আমরা আলোচনা করব শর্ট সার্কিট নিয়ে। শর্ট সার্কিট একটা অনেক কমন ঘটনা, আমরা প্রায় বিভিন্ন জায়গাতে দেখি যে শর্ট সার্কিট থেকে আগুন ধরে গিয়েছে। আসলে শর্ট সার্কিট জিনিসটা কি? শর্ট সার্কিট হচ্ছে যখন কারেন্ট তার যে দিক দিয়ে যাওয়ার কথা তার চেয়ে সেদিক দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে যায়, অর্থাৎ তখন দেখা যায় যে আমার একটি রোধের ভেতর দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে না গিয়ে সে যদি সরাসরি অন্য কোনো লাইন দিয়ে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে সেখানে প্রচুর বিদ্যুৎ প্রবাহের কারণে সেখানে অনেক তাপ উৎপন্ন হয় এবং আগুন ধরে যায়। অর্থাৎ আমি যদি সংজ্ঞা বলি, বিপরীতধর্মী তড়িতের দুটি লাইনের মধ্যে সরাসরি সংযোগ ঘটলে সমগ্র লাইনের রোধ খুব কমে যায়, ফলে লাইনের তড়িৎ প্রবাহ হঠাৎ খুব বেড়ে যায়, এতে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং লাইনে আগুন ধরে যায়, একে বলা হয় শর্ট সার্কিট। আমরা যদি স্বাভাবিকভাবে বলি, যে কোনো কিছুকে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার পাশে জঙ্গল আছে, আমি জঙ্গল দিয়েও যেতে পারি, চাইলে রাস্তা দিয়েও যেতে পারি, আমি কিন্তু সবসময় চাবো রাস্তা দিয়ে যেতে। এরকম প্রত্যেকটা জিনিসই সবসময় যেদিকে রোধ কম, অর্থাৎ যেদিকে বাধা কম, সেখান দিয়ে যাওয়ার একটি প্রবণতা থাকে। এখন আমি এখানে একটি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, আমি এখানে কারেন্ট, আমি এখানে একটি কারেন্টের সার্কিট আঁকছি, আমি ধরে নিচ্ছি এখানে দুটি রোধ, এখানে এসে তার দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, একদিকে আছে রোধ R1, আরেক দিকে আছে রোধ R2। এখন কারেন্ট আমার এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, কারেন্ট এদিক থেকে পাস হচ্ছে, কারেন্ট এদিক থেকে আসছে, কারেন্ট এসে এই পয়েন্টে আসলো কারেন্ট। এখন এখানে আসার পরে কারেন্টকে দুই ভাগে ভাগ হতে হবে, একটি হচ্ছে R1, আর এক ভাগ কারেন্ট যাবে R2 এর দিকে। এখন আমার R1 এর মান যদি হয়, আমি ধরে নিচ্ছি যে 10 ওহম, আর R2 হচ্ছে 5 ওহম, অর্থাৎ R2 তে রোধ কম আর R1 এর রোধ বেশি। তাহলে এখানে যদি আমার এখানে যে পরিমাণ কারেন্ট থাকবে তার বেশিরভাগই কিন্তু R2 দিয়ে যাবে, আর কম ভাগ যাবে R1 দিয়ে। কেননা আগে যেটি বললাম যে কারেন্ট সবসময় কম রোধের ভেতর দিয়ে যেতে পছন্দ করে, এটি কারেন্ট না, সবকিছুর ক্ষেত্রে যেখানে কম বাধা পায় সেখান দিয়ে চলে যেতে চায়। তাহলে আমরা এখানে দেখি, আমার এখানে খুব সিম্পল একটি যদি আমি বর্তনী আঁকি, এটি হচ্ছে আমি মনে করি আমার বাসার কারেন্টের লাইন এবং এখানে রোদ আছে, আমি ধরলাম যে এখানে আমি ফ্রিজ লাগিয়ে রেখেছি।
এখন আমার প্রতিদিন কারেন্ট এই পজিটিভ চার্জ থেকে আমার কারেন্ট উৎপন্ন হচ্ছে এবং সেটি এর ভেতর দিয়ে পাস করছে, ক্লকওয়াইজ এভাবে করে চলে যাচ্ছে রোদের ভেতর দিয়ে। এখন কোনো কারণে যেটি হলো সেটি হচ্ছে এই প্রান্তটি এবং এই প্রান্তটি কোনো কারণে যুক্ত হয়ে গেল কোন একটা পরিবাহী তার দিয়ে, অথবা আমি লাইনের ভেতরে কোনো একটি হয়তো রড এনে রেখেছিলাম যেটি এই দুই প্রান্তকে যুক্ত করে ফেলে, অথবা কোনো একটি লোহার চামচ চলে আসলো, অর্থাৎ কোনোভাবে এই প্রান্ত এবং এই প্রান্ত দুইটি বিপরীত প্রান্ত যোগ হয়ে গেল। এখন যখন কারেন্ট যাবে, কারেন্ট এখান থেকে এসে 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 যখন এই পয়েন্টে আসবে, তখন কারেন্ট দেখবে ওর দুই দিকে যেতে পারে, এদিকে যেতে পারে অথবা এদিকে যেতে পারে। এখন এদিকে যদি যায় তাহলে ওর এখানে রোধ আছে আর এদিকে যদি যায় এখানে ওর কোনো রোধ নাই। কাজেই ও যেটি করবে সেটি হচ্ছে এদিকে না গিয়ে ও পুরা কারেন্টটা এই তারের ভেতর দিয়ে চলে যাবে, কারণ বললাম যে কারেন্ট যেখানে কম রোধ সেখানে বেশি কারেন্ট যাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কারেন্টটা হচ্ছে আর রোধে না গিয়ে পুরা এই তারের ভেতর দিয়ে চলে যাবে। এই তারকে তো এই পুরা কারেন্ট চলে যাওয়ার মতো করে বানানো হয়নি, ওর এই ক্যাপাসিটি নাই। এই কারণে কারেন্টটা যখন যাবে তারটা অনেক উত্তপ্ত হয়ে যাবে এবং আগুন ধরে যাবে। এটি হচ্ছে শর্ট সার্কিটের মূল কারণ। যেমন এই বর্তনীতে দেখা যাচ্ছে যে কারেন্ট এখান থেকে পাস করে এদিকে যাচ্ছে, কারেন্ট এদিকে যাচ্ছে, যে যখন এই প্রান্তে আসলো তখন দেখলো কারেন্ট এদিকে যেতে পারে আবার এদিকেও যেতে পারে। এদিকে গেলে ওকে আর পরিমাণ রোধের ভেতর দিয়ে যেতে হবে, কিন্তু এদিকে যেতে গেলে ওর কোনো রোধের ভেতর দিয়ে যাওয়া যাচ্ছে না, তখন শর্ট সার্কিট হবে। অর্থাৎ এই দিক থেকে কারেন্ট পাসই করবে না, পুরো কারেন্টটা এই তারের ভেতর দিয়ে পরিবাহিত হবে এবং তখন হচ্ছে শর্ট সার্কিট হবে। এই তারের যদি ওই ক্ষমতা না থাকে কারেন্টটাকে প্রবাহিত করার, তখন এই তার ওই তাপের কারণে এই তারে আগুন ধরে যাবে এবং এভাবে শর্ট সার্কিট থেকে বিভিন্ন প্রকারের আগুনের সূত্রপাত হয়। শর্ট সার্কিট বিভিন্ন ভাবে হতে পারে, কেউ ইচ্ছা করে স্যাবোটেজ করার জন্য শর্ট সার্কিট করে ফেলতে পারে, অর্থাৎ এভাবে করে রোধের দুইটি বিপরীত প্রান্তকে যোগ দিয়ে দিতে পারে, অথবা কোনো পরিবাহী কোনো পদার্থ সার্কিটের উপর যদি পড়ে, কোনো পরিবাহী তার অথবা পরিবাহী কোনো লোহার রড এরকম যদি কিছু, অথবা চামচ অথবা যে কোনো কিছু পরিবাহী যদি সার্কিটের উপর পড়ে কোনোভাবে বর্তনীর দুইটা বিপরীত প্রান্ত সংযোগ হয়ে যায়, তাহলে আমার শর্ট সার্কিট হতে পারে। এবার আমরা দেখব সার্কিট ব্রেকার কি। সার্কিট ব্রেকার আমাদের সবার বাসাতে মেইন সুইচ বোর্ডে আমরা দেখব সার্কিট ব্রেকার থাকে। সার্কিট ব্রেকার হচ্ছে এক ধরনের বৈদ্যুতিক সুইচ, যা কোনো স্থানে যদি শর্ট সার্কিট হয় তাহলে একা একা সেই স্থানকে নিজে থেকে বিচ্ছিন্ন করে দেবে। এটি স্বয়ংক্রিয় সুইচ হিসেবে কাজ করে। প্রত্যেকটা বাসার ভেতরে দরজার পাশে অথবা মেইন দরজার পেছনে অথবা মেইন যে সুইচ বোর্ড গুলো থাকে সেখানে আমরা দেখবো সার্কিট বোর্ড থাকে, সেখানে দেখবো এরকম সাদা রঙের সার্কিট ব্রেকার থাকে। কোন স্থানে যদি এরকম শর্ট সার্কিট হওয়ার উপক্রম হয় তাহলে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, অর্থাৎ বৈদ্যুতিক সংযোগটাকে বিচ্ছিন্ন করে দেয়। এরকম আরেকটি জিনিস হচ্ছে নিরাপত্তা ফিউজ। নিরাপত্তা ফিউজ ব্যাপারটি একটু অন্যরকম। নিরাপত্তা ফিউজের যেটি হয় সেটি হচ্ছে নিম্ন গলনাঙ্কের ছোট সরু তার ব্যবহার করা হয়। এই ব্যাপারটি এরকম, এখানে আমি ধরে নিই এখানে একটি সার্কিট আঁকছি, বাসার কারেন্ট এবং এখানে একটা রোধ আছে। আমি ধরে নিলাম এই যে বাসাতে কারেন্ট আসছে এবং এখানে আমি ফ্রিজ লাগিয়ে রেখেছি, আমার বাসার যে ফ্রিজ বা টিভি তার ভেতর দিয়ে কারেন্ট পাস করছে। এটার ভেতর দিয়ে এখানে আমি মনে করি এটা পরিবর্তী কারেন্ট, আমি যদি রেকটিফাইং করে নেই এদিকে পজিটিভ কারেন্ট করে নেই তাহলে কারেন্টটা এভাবে করে পাস করছে। কারেন্ট সবসময় এভাবে করে পাস করছে। যেহেতু পরিবর্তী কারেন্ট বিদ্যুৎ প্রবাহের মান চেঞ্জ হয়, তা আমি ধরে নিলাম যে আমার এখানে হয়তো যে পরিমাণ কারেন্ট পাস হওয়ার কথা ছিল তার চেয়ে হঠাৎ করে অনেক বেশি কারেন্ট চলে আসলো। এখন আমার ফ্রিজের সর্বোচ্চ ধারণ ক্ষমতা যা তার চেয়ে যদি বেশি কারেন্ট চলে আসে তখন কি হবে? তখন যেটা হবে আমার ফ্রিজটা বা আমার টিভিটা যেটি এখানে লাগিয়ে রেখেছিলাম সেটি নষ্ট হয়ে যাবে। তাহলে এর থেকে বাঁচার জন্য কি করা যেতে পারে? যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কারেন্টের লাইনে যে নর্মাল তার আসছে সেখানে আমি একটি নিম্ন গলনাঙ্কের তার দিয়ে তৈরি ফিউজ লাগিয়ে দিলাম। অর্থাৎ আমার এখন যেটা হবে, আমার কারেন্ট আসছে, যদি হঠাৎ করে অনেক বেশি প্রবাহ চলে আসে তাহলে যে তাপটা উৎপন্ন করবে সেই তাপে এই ফিউজটা গলে যাবে এবং গলে যাওয়ার কারণে এই ফিউজটা গলে গেলে যেটি হবে কারেন্ট কিন্তু আর পাস করতে পারবে না এই জায়গাটা দিয়ে, তখন বর্তনী ব্রেক হয়ে যাচ্ছে। অর্থাৎ
ফিউজ যখন আমার একটা বর্তনীতে যদি আমি ফিউজ লাগিয়ে রাখি, তাহলে বর্তনীতে যতটুকু কারেন্ট আসার কথা তার চেয়ে যদি বেশি কারেন্ট আসে, তাহলে ফিউজটা গলে যাবে এবং আমার সার্কিট ব্রেক হয়ে যাবে, এবং তখন কিন্তু আর কারেন্ট পাস করতে পারবে না। এভাবে করে আমরা অনেক মূল্যবান যন্ত্রপাতি আমরা ফিউজ ব্যবহার করে বাঁচাতে পারি। তখন আমার ছোট একটা ফিউজের উপর দিয়ে যাচ্ছে, আর ফিউজ না থাকলে কিন্তু পুরা সব আমার ফ্রিজ, টিভি, কম্পিউটার এগুলো নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে। যেমন কম্পিউটারের সাথে যদি আমরা ইউপিএস এ ফিউজ সেট করা থাকে, যদি সরাসরি আমরা কম্পিউটারকে যদি আমরা কারেন্ট লাইনের সাথে সংযোগ দেই এবং আমার যদি ফিউজ না থাকে সেখানে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে হঠাৎ করে যদি কখনো যেমন বৈদ্যুতিক একটা বাজ পড়লো, কোথাও বিদ্যুৎ চমকালো, সেখান থেকে যদি হঠাৎ করে অনেক বেশি কারেন্টের সরবরাহ চলে আসলো, অথবা জাতীয় পাওয়ার গ্রিডে কোনো সমস্যা হলো, হঠাৎ করে ভোল্টেজ অনেক বেড়ে গেল, তখন দেখা যাবে যে হঠাৎ করে কারেন্টের ফ্লো অনেক বেশি হলে আমার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য নিম্ন গলনাঙ্কের ধাতব তারের তৈরি ফিউজ ব্যবহার করা হয়। সাধারণত আমরা যে ফিউজগুলো ব্যবহার করি সেই ফিউজগুলার 25% টিন এবং 75% সীসা দ্বারা তৈরি, অর্থাৎ 25% টিন এবং 75% সীসা বা লেড দ্বারা তৈরি। অথবা কিছু ক্ষেত্রে এই যে ইয়েটা থাকে, এই টিন এবং সীসার যে সংকর ধাতুর তৈরি যে তারটা থাকে, সেটাকে চীনামাটির একটি হোল্ডারে রাখা হয়। চীনামাটি যাতে হচ্ছে তার ভেতরে বিদ্যুৎ বাইরে থেকে অন্য কোনো বিদ্যুৎ না আসতে পারে, অর্থাৎ বাইরে থেকে অন্য কোনো তাপ না আসতে পারে, শুধুমাত্র ভেতরের কারেন্টেই যাতে তার তাপের তারতম্য ঘটে। এই জন্য কোন ফিউজের গায়ে যদি লেখা থাকে 6 অ্যাম্পিয়ার, এর মানে হচ্ছে ওই ফিউজের ভেতর দিয়ে হাইয়েস্ট 6 অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ নিরাপদ হবে। এর বেশি যদি, অর্থাৎ 7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি যায়, তাহলে ফিউজটা পুড়ে যাবে। এখন আমরা তড়িৎ বর্তনীতে বিভিন্ন উপকরণ, তাদের প্রতীক এবং তাদের ব্যবহার সম্পর্কে জানব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে পরিবাহী তার। পরিবাহী তারের প্রতীক হচ্ছে জাস্ট একটি সিম্পল চিহ্ন, একটি সংযুক্ত পরিবাহী তার। এটি হচ্ছে সংযুক্ত পরিবাহী তার। সংযুক্ত পরিবাহী তারের অর্থ হচ্ছে আমার যদি এখানে আই কারেন্ট এদিক থেকে যাচ্ছে, এই পয়েন্টে এসে এই আর কারেন্টটা 3 দিকে চলে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকেও যাবে, অর্থাৎ এই দুইটি তার সংযুক্ত একে অপরের সাথে। আর যদি তারের সংযোগ না থাকে, তখন আমরা জাস্ট তারটিকে এরকম উপরে উঠিয়ে দিই। এর মানে হচ্ছে আমার এখান থেকে আই কারেন্ট গেলে সেই আই কারেন্টটি এভাবে করে সামনের দিকে চলে যাবে, সেটি আর এই ডানে বামে কোথাও যাবে না, কারণ এই কারেন্টটা হচ্ছে এই তারটা হচ্ছে এই তারের নিচে অবস্থিত, আসলে সেটিকে এখানে বোঝাচ্ছে সংযোগবিহীন তার। এরপর আছে সুইচ। সুইচকে এভাবে বা এভাবে দুইভাবে প্রকাশ করা হয়। কমিউটেটরকে এভাবে প্রকাশ করা হয়। কমিউটেটর ব্যবহার করা হয় হচ্ছে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তনের জন্য কমিউটেটর ব্যবহার করা হয়। এরপর আসে কোষ। এটি হচ্ছে একটি সরল কোষ তড়িৎচালক শক্তির উৎসের জন্য, আর এটি হচ্ছে একটি একাধিক কোষের সমন্বয়। একটি একাধিক কোষের সমন্বয়কে এভাবে করে আমরা দেখাচ্ছি, আর রোধকে আমরা দেখাই এভাবে করে। এবার আমরা কিছু তড়িৎ যন্ত্র সম্পর্কে জানবো। প্রথমেই জানা যাক বৈদ্যুতিক মোটর কি। বৈদ্যুতিক মোটর হচ্ছে এমন একটা ব্যবস্থা যাতে বিদ্যুৎ শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি। আমরা ছোটবেলায় সবাই মোটামুটি মোটর নিয়ে খেলেছি, যে মোটরের আমরা দেখেছি যে ছোট একটা পেন্সিল ব্যাটারিতে দুই প্রান্ততে তার দিয়ে যদি আমরা মোটরের সাথে সংযোগ করি, তাহলে দেখবো মোটরটি ঘোরা শুরু করে দেয়। ফ্যারাডের আবেশের সূত্রের উপর ভিত্তি করে এই মোটরগুলো তৈরি করা হয়। মোটর দুই ধরনের হয়, যদি সেটিকে আমরা ডিসি কারেন্ট দিয়ে চালাই ডিসি মোটর, যদি এসি কারেন্ট দিয়ে চালাই সেটি হচ্ছে এসি মোটর। এখানে আমরা একটি মোটরের ভেতরের অংশ দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মোটরের বাইরের ফ্রেম। এর ভেতরে একটি কমিউটেটর থাকে। কমিউটেটর হচ্ছে দিক পরিবর্তন করার জন্য। একটি ব্রাশ থাকে, আর ভেতরে আর্মেচার থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই কি হচ্ছে শ্যাফট, অর্থাৎ যেই জায়গাটা ঘুরবে। আমরা যদি এখান থেকে আমরা বিদ্যুৎ পরিবাহিত করি, তাহলে সেই তড়িৎচুম্বক আবেশের কারণে এখানে শ্যাফটটি ঘুরতে শুরু করবে। এভাবে করেই কারেন্ট দিয়ে আমরা মোটর চালাতে পারি। অর্থাৎ স্বাভাবিকভাবে বলতে গেলে বৈদ্যুতিক মোটর হচ্ছে সেই যন্ত্র যেখানে আমরা তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাবো, কারণ মোটর হচ্ছে ঘুরে।
আমরা তড়িৎ শক্তি দিচ্ছি এবং তারপরে মোটরের শ্যাফটকে আমরা ঘোরাচ্ছি, যান্ত্রিক শক্তি পাচ্ছি। আর ঠিক এর উল্টা যেটা, অর্থাৎ আমরা যান্ত্রিক শক্তি থেকে আমরা যদি কারেন্ট পাই, বৈদ্যুতিক শক্তি পাই, যান্ত্রিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি যদি পাই, তাহলে আমরা সেটাকে বলবো জেনারেটর। অর্থাৎ জেনারেটর হচ্ছে মোটরের ঠিক বিপরীত, এবং তাদের দেখতে ভেতরের যে গঠন সেটিও একরকম মোটামুটি। এই ওখানে যেরকম আর্মেচার ছিল, এখানেও আর্মেচার আছে। তো জেনারেটরের ক্ষেত্রে কি হচ্ছে, জেনারেটরের ভেতরে আমরা এখানে যে শ্যাফটটি পাচ্ছি, এই শ্যাফটটিকে আমরা ঘোরাবো। জেনারেটরের মূল নীতিটা হচ্ছে আমি এই শ্যাফটটিকে ঘোরাবো এবং এখান থেকে আমি কারেন্ট পাবো, তড়িৎ শক্তি আমরা উৎপন্ন করব। এখন এই শ্যাফটটিকে ঘোরানোর জন্য যেটি দরকার সেটি হচ্ছে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা। এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য এখানে দুটি খুব শক্তিশালী চুম্বক দেওয়া হয় শ্যাফটের দুই পাশে। এই চুম্বক ক্ষেত্র, এখানে একটি আর্মেচার থাকে, আর্মেচারের ভেতরে হচ্ছে কয়েল বসানো থাকে। যে আর্মেচার আমরা আগে দেখেছি, এই যে আর্মেচার দেখতে হচ্ছে এরকম, এখানে কয়েল বসানো থাকে আর্মেচারের সাথে। আমরা যদি এই কয়েলটাকে চুম্বক ক্ষেত্রের ভেতরে ঘুরাই, তখন যেটি হবে সেটি হচ্ছে এসি, এখানে পরিবাহিত ভোল্টেজ উৎপন্ন হবে, অর্থাৎ কারেন্ট উৎপন্ন হবে। যদি আমরা জেনারেটরে অল্টারনেটর ব্যবহার করি, তার মানে হচ্ছে আমরা সেটি দ্বারা আমরা এসি জেনারেটর তৈরি করব, অর্থাৎ আমরা সেখান থেকে অল্টারনেট কারেন্ট পাবো। জেনারেটর যদি আমরা অল্টারনেটর ব্যবহার করি, আমরা সেখান থেকে দিক পরিবর্তী কারেন্ট পাবো। আর যদি আমরা কমিউটেটর ব্যবহার করি, সেখান থেকে আমরা কমিউটেটর ব্যবহারের মাধ্যমে আমরা সেই এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করতে পারবো। সাধারণত বিদ্যুৎ উৎপাদনের কাজে জেনারেটর ব্যবহার করা হয়। এবার আমরা দেখব ট্রান্সফরমার কি। ট্রান্সফরমার হচ্ছে আমার একটা ইলেকট্রিক্যাল যন্ত্র, যেটা পরিবর্তনশীল বিদ্যুৎকে, অর্থাৎ এসি কারেন্টকে এক ভোল্টেজ থেকে অন্য ভোল্টেজে রূপান্তর করে। ট্রান্সফরমার হচ্ছে মোটামুটি দুই ধরনের হয়, একটা স্টেপ আপ বা উচ্চধাপী ট্রান্সফরমার, আর একটা স্টেপ ডাউন বা নিম্নধাপী ট্রান্সফরমার। আমরা কিন্তু আমার বিভিন্ন সময় কারেন্টের যে পোলগুলো থাকে সেখানে আমরা ট্রান্সফরমার দেখি। অর্থাৎ ট্রান্সফরমারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কারেন্ট, অনেক হাই ভোল্টেজের কারেন্ট আমাদেরকে পাঠানো হয় পাওয়ার গ্রিড থেকে। সেই কারেন্ট গুলোকে ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার ভোল্টেজটাকে 220 ভোল্ট করে আমাদের বাসা বাড়িতে সাপ্লাই দেয়। আবার যদি কখনো অনেক কম ভোল্টেজের কারেন্টকে যদি পাঠানো হয়, সেটাকে স্টেপ আপ ট্রান্সফরমার, ওই ভোল্টেজটাকে বাড়িয়ে তারপর সেটিকে সাপ্লাই দিয়ে থাকে। ট্রান্সফরমারের ক্ষেত্রে ম্যাগনেটিক ইন্ডাকশন নীতি ব্যবহার করা হয়। ট্রান্সফরমারে কোনো চলমান বা ঘূর্ণায়মান অংশ থাকে না, এটি সম্পূর্ণ স্থির ডিভাইস। এটির গঠন খুবই সাধারণ, দুই বা ততোধিক অন্তরিত তামার তার একটি অন্তরিত ইস্পাতের অথবা লোহার কোরের গায়ে পেঁচানো থাকে। ট্রান্সফরমারে দুটি উইন্ডিং থাকে, অর্থাৎ দুইটি পাক থাকে, একটি হচ্ছে প্রাইমারি আর একটি হচ্ছে সেকেন্ডারি। আমরা একটু পরে এই প্রাইমারি পাক এবং সেকেন্ডারি পাকে এই ব্যাপারটি দেখবো আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের ট্রান্সফরমার, একটি স্টেপ আপ ট্রান্সফরমার আর একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার যেটি করে সেটি হচ্ছে এই প্রাইমারি অথবা অন্তর্গামী, অর্থাৎ এই জিনিসটাকে আমি বলবো অন্তর্গামী ইনপুট, আর যেখান থেকে আমার ভোল্টেজটা বাইরে চলে যাচ্ছে সেটাকে বলবো বহির্গামী। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্তর্গামীতে যে ভোল্টেজ সেটিকে স্টেপ আপ ট্রান্সফরমার বহির্গামীতে বাড়িয়ে দেয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই তো আমার ট্রান্সফরমারের এই যে প্রাইমারি যে পাক থাকে সেখানে যে পরিমাণ কয়েল পেঁচানো হয়েছে, সেকেন্ডারিতে কিন্তু তার চেয়ে অনেক বেশি কয়েল পেঁচানো হয়েছে। অর্থাৎ আমার কয়েল পেঁচানো এখানে যদি বেশি হয় তাহলে আমার ভোল্টেজ বেড়ে যায়। অর্থাৎ এখানে ভোল্টেজ এবং পাক সংখ্যা তারা হচ্ছে সমানুপাতিক। ভোল্টেজ এবং ট্রান্সফরমারের পাক সংখ্যা তারা হচ্ছে সমানুপাতিক। আর আমরা জানি যে এই যে এখানে ভোল্টেজ এবং পাক সংখ্যা হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফরমারে যেটি হয়, প্রাইমারি যে ইনপুট থাকবে, অর্থাৎ অন্তর্গামীতে যে পরিমাণ ভোল্টেজ আসবে, বহির্গামীতে ভোল্টেজটাকে বাড়িয়ে দিচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে স্টেপ আপ।
এখানে বহির্গামীতে পাক সংখ্যা অন্তর্গামীতে পাক সংখ্যার চেয়ে অনেক বেশি থাকে, এবং এভাবে করে ম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে ভোল্টেজটাকে বাড়ানো হয়। এখানে আমরা ইয়েটা দেখছি, সম্পর্কটা দেখছি যে ভিপি বাই ভিএস ইকুয়ালস টু এনপি বাই এনএস, পি ফর প্রাইমারি, এস ফর সেকেন্ডারি। অর্থাৎ আমার প্রাইমারিতে যে ভোল্টেজ থাকবে এবং সেকেন্ডারিতে যে ভোল্টেজ থাকবে, প্রাইমারিতে যতগুলো আমি পাক দিব তারের কয়েলের, সেকেন্ডারিতে যতগুলো পাক দিব তাদের অনুপাত সমান হবে। অর্থাৎ আমার প্রাইমারিতে যদি পাক কম হয় তাহলে ভোল্টেজ কম দিলে, সেকেন্ডারিতে যদি আমার পাক বেশি হয় সেকেন্ডারিতে আমি ভোল্টেজ বেশি পাবো, অর্থাৎ বহির্গামীতে আমি ভোল্টেজ বেশি পাবো। এটি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। আর যেটি স্টেপ ডাউন ট্রান্সফরমার সেটির কাজ হচ্ছে ভোল্টেজকে কমানো। তাহলে আমি কি করতে হবে, আমার প্রাইমারি মানে যেদিক থেকে আমার ভোল্টেজ আসছে সেখানে আমার পাক সংখ্যা বেশি থাকবে, আর যেটা সেকেন্ডারি সেখানে আমার পাক সংখ্যা কম থাকবে, কারণ আমি এখানে ভোল্টেজ কমাতে চাচ্ছি। তাহলে আমার প্রাইমারিতে যে ভোল্টেজ থাকবে সেটি সেকেন্ডারিতে কমে যাচ্ছে। এটি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার বা নিম্নধাপী ট্রান্সফরমার, আর এটি হচ্ছে উচ্চধাপী বা স্টেপ আপ ট্রান্সফরমার। আর আমরা জানি যে ভোল্টেজ আর হচ্ছে প্রবাহ ব্যস্তানুপাতিক, এ কারণে ভোল্টেজ যদি বেশি হয় প্রবাহ কমবে, ভোল্টেজ যদি কম হয় প্রবাহ বাড়বে। অর্থাৎ এখান থেকে আমি যদি বুঝতে পারছি যে আমার এখানে অল্প ভোল্টেজ আসলো, অল্প ভোল্টেজ এসে বহির্গামীতে পাক সংখ্যা বেশি থাকায় ভোল্টেজ বেড়ে গেল, আর এখানে যে কারেন্ট আসবে সেই কারেন্ট কিন্তু কমে যাবে, যেহেতু ভোল্টেজ বাড়লো কাজে কারেন্ট কমবে। অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফরমার ভোল্টেজকে বাড়ায় কিন্তু তড়িৎ প্রবাহকে কমায়, আর স্টেপ ডাউন ট্রান্সফরমার ভোল্টেজকে কমায় কিন্তু তড়িৎ প্রবাহকে বাড়ায়। সুতরাং এই হলো মূলত ট্রান্সফরমারের কাজ। ট্রান্সফরমার হচ্ছে অন্তর্গামীতে যে হচ্ছে আমার ভোল্টেজটা আসবে সেটাকে বহির্গামীতে বাড়াবে অথবা কমাবে। যদি বাড়ায় সেটিকে আমি বলবো স্টেপ আপ বা উচ্চধাপী ট্রান্সফরমার, আর যদি কমায় তাহলে আমি সেটিকে বলবো স্টেপ ডাউন বা নিম্নধাপী ট্রান্সফরমার। এবং আমরা যেটি বললাম যে ট্রান্সফরমারের ভোল্টেজ পরিবর্তনের হার প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের প্যাচের সংখ্যার উপর নির্ভর করে। অর্থাৎ ভোল্টেজ প্যাচ যদি বাড়ে ভোল্টেজ বাড়বে, প্যাচ যদি কমে ভোল্টেজ কমবে। আর কারেন্ট হচ্ছে এর বিপরীত, কারেন্ট হচ্ছে এখানে প্যাচ বাড়লে কারেন্টটা কমবে এবং প্যাচ কমলে কারেন্ট বাড়বে। অর্থাৎ এটিকে আমরা এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। এটি হচ্ছে ট্রান্সফরমারের বেসিক সূত্র।